যে সেটে আমি শুধু অভিনয় করতেই যাই, সেখানেও আমি না খুবই ওই ওই জিনিসগুলো আমাকে খুবই মানে কি বলবো, মানে আশ্চর্য করে আমাকে, মানে খুবই অবাক করে যে কি করে একজন টেকনিশিয়ান যিনি লাইট করছেন, লাইটের একজন টেকনিশিয়ান, তিনি কি করে একটা মানে কাটার ইউজ করছেন, তিনি কি করে একটা মানে আলোটাকে কোন অ্যাঙ্গেলে রাখলে পরে ক্যারেক্টারের মুখে কিরকম হচ্ছে, এবং ডিওপি একই সঙ্গে তার সঙ্গে নিরন্তর কথা হচ্ছে, এটাকে একটু এরকম, এটাকে একটু এরকম এরকম মানে অ্যাডজাস্ট করছেন সারাক্ষণ। তো করে আলটিমেটলি যখন শটটা হচ্ছে, তখন যে ম্যাজিকটা তৈরি হচ্ছে, ওইটা না আমার দেখতে খুব ভালো লাগে। লিওনেল মেসি আমাকে যেটা মনে, আমার অবজারভেশন, আমার মনে হয় ও যেভাবে অবজার্ভ করে একটা গেমকে বা রিড করতে পারে, একটা মানে একটা পরিস্থিতিকে যেভাবে রিড করতে পারে, একটা গেমকে যেভাবে দেখতে পারে, যে মানে মাথা নিচু করে আছে কিন্তু ওর যে পেরিফেরাল ভিশনটা, সেটা আমার মনে হয় একজন অভিনেতার খুবই দরকার, খুবই প্রয়োজন। ওই অদ্ভুত স্মৃতি, মানে ওই রিক্সা করে ফিরছি আর সামনে একটা কুপি জ্বলছে, আর ওই কুপিটা জ্বললে কি হয়, সামনের ওইটুকুই আলো হয়ে থাকে আর বাকিটা অন্ধকার। মানে গ্রামে তখন এরকম এতটা আলো হয়নি, জোনাকি দেখতে পাচ্ছি, আর ওই তালমা নদীটা যাচ্ছে, কখনো চাঁদের আলোতে চিকচিক করছে নদীটা, আর ওই রকম একটা মায়াবী একটা মানে একটা একটা মানে অন্ধকার। নমস্কার, আমি রণদীপ। আজ থেকে শুরু হচ্ছে এই চ্যানেলের নতুন সেগমেন্ট কথা প্রসঙ্গ। আমরা এই সেগমেন্টে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলবো, যারা বিভিন্ন পেশায় সগৌরবে উজ্জ্বল। তারা নিজেদের মতো করে কাজ করছেন, নিজেদের পরিচিতি তৈরি করছেন। খুব গুরুগম্ভীর ভারিক্কি কিচ্ছু নয়, বরং আমরা একদম আড্ডার ছলে তাদের সঙ্গে তাদের দর্শন নিয়ে, তাদের কাজের ধরন নিয়ে বিভিন্ন কথাবার্তা বলবো, আড্ডা মারবো। আজ আমার সঙ্গে এমন একজন মানুষ উপস্থিত রয়েছেন যিনি একাধারে অভিনেতা, নির্দেশক এবং লেখক। আছেন দুর্বার দা, দুর্বার শর্মা। স্বাগত দুর্বার দা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এরকম প্রথমত আমি অনেকটা ট্রাভেল করে এলাম, তো ট্রাভেল করে মেট্রোতে, তারপর গাড়িতে, তারপর এখানে বেশ খাওয়া দাওয়া হলো, তারপর আমরা বসেছি গল্প করতে, আড্ডা। আর তার মধ্যে চারিদিকটা খুবই চমৎকার। আমি ঢুকেই বলছিলাম যেটা বলছিলাম যে ছোটবেলা আমি যে গ্রামে থাকতাম, তো সেইখানেও আমার বাড়িটা এরকম, মানে চারিদিকে অনেক গাছপালা, পুকুর, তারপরে বিভিন্ন মানুষের বাড়ি ঘর, লোকজন, সবটা নিয়ে মাঝখানে একটা বাড়ি। এবং আমাদের পাড়াটাও ছিল, পাশ দিয়ে রাস্তা চলে, আমি ঢোকার সময় দেখছিলাম রাস্তাটা এরকমই, আমাদের বাড়ির পাশে একটা রাস্তা ডোবা। তো এখানে আসার পর থেকে আমার ঠিক ওই পুরোনো দিনের ওইটা মনে পড়ছে, গ্রামের বাড়িতে মনে হয় চলে এসেছে। টাইম ট্রাভেল হচ্ছে। হ্যাঁ, একটা টাইম ট্রাভেল। তোমার বেড়ে ওঠা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতাম। ধরো, তুমি তো বড় হয়েছো জলপাইগুড়িতে, উত্তরবঙ্গে, এবং আমরা যারা কলকাতা এবং বৃহত্তর কলকাতা অঞ্চলে বড় হয়েছি, তাদেরই উত্তরবঙ্গ নিয়ে নানা রকম স্টিরিওটাইপ রয়েছে। মানে তোমাকে আর নতুন করে কি বলবো। তো আমি একটু জানতে চাইবো, জলপাইগুড়িতে তোমার বাল্য কৈশোর এই সময়টা কিরকম ছিল? মানে তুমি বললে যে একদম প্রকৃতির মধ্যে বড় হয়েছে, তো সেই শৈশবটা, সেই কৈশোরটা সম্পর্কে যদি একটু বলো। আমার বাড়িটা আসলে জলপাইগুড়ি ঠিক শহরে নয়, শহর থেকে, মানে যে যেখানে বাড়িতে আমরা বড় হই, মানে যেখানে আমি জন্মেছি, যেখানে বড় হয়েছি, আমি দীর্ঘ জীবনে 15 বছর কাটিয়েছি সেখানে। তো সেই বাড়িটা বেলাকোবা বলে একটি গ্রাম, সেটাও জলপাইগুড়ি জেলার অন্তর্গত। তো কিরকম, মানে আমাদের বাড়িটা, আমাদের সামনে অনেক ধানের জমি ছিল, বিভিন্ন মানুষজনের সঙ্গে আমাদেরও ছিল, সেই সবাই আমরা ওখানে। আর বাড়িটা ছিল হচ্ছে তার ঠিক মানে জমিগুলো পেরিয়ে তারপর একটা রাস্তা, এবং সেখানে আমাদের বাড়ি, পরপর অনেকগুলো বাড়ি। এবং সেইখানেই বড় হওয়ার সুবাদে কি হয়েছে, আমাদের ছোটবেলায় আমরা একসাথে একটা পাড়ায় একসাথে অনেকে খেলাধুলো থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে একসাথেই হতো। এবং খুবই, এখন আমি জানি না মানে জিনিসটা কিরকম আছে, কারণ আমি অনেকদিন যাইনি সেখানে, কিন্তু আমি যখন বড় হয়েছি সেখানে সমস্ত ধর্মের মানুষজন একসাথে আমরা থাকতাম।
একই পাড়ার মধ্যে। এবং সেখানে যেটা বললাম, পড়াশোনা থেকে খেলাধুলো থেকে শুরু করে স্কুলে যাচ্ছি একসাথে, স্কুল থেকে ফিরছি একসাথে, হ্যাঁ, তারপর ফিরেই ব্যাগটাকে রেখে চলে যেতাম মাঠে খেলতে, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম। আমি এখন শীতকাল মনে করছি, শীতকাল আস্তে আস্তে দেখছিলাম আমাদের আজকে আসার সময় দেখছিলাম একটা কোর্ট, মানে হয় না ব্যাডমিন্টনের একটা কোর্ট কাটা হয়, তারপর সেখানে তো ঠিক ওই জিনিসটাই, মানে আমাদেরও মনে হচ্ছে যে একটা ধানের জমি ছিল, সেটা ধানটা উঠে যাওয়ার পর দেখবি যে অনেক ইয়েগুলো রোয়াগুলো থেকে যায়, ধানের যে গোড়াটা ধারালো। হ্যাঁ, তো সেইটা আমরা কি করতাম, তুলতাম আমি, আমার দাদা আর আমাদের পাড়ার সমস্ত বন্ধু বান্ধবরা সবাই মিলে আমরা এটা একটু তুলে ওখানে আমরা কোর্ট বানাতাম। যেরকম সিজনে যেরকম খেলা হতো, ফুটবল একটু বর্ষাকাল বা একটু গ্রীষ্মকালের দিকে ফুটবল, ক্রিকেট, তো ওই পিচ বানানো হতো ওইগুলো করে। খেলাটা খুব আমাদের ইয়ের মধ্যে ছিল, মানে বড় হওয়ার মধ্যে, মানে খেলতে হবে, পড়াশোনা তো আছেই, খেলতে হবে। সেটা তোমার লেখায় বারবার সেই প্রসঙ্গ ফিরেও আসে, বা তোমার ভাবনায়, মানে খেলা ব্যাপারটাকে তুমি যেভাবে দেখো। ক্রিকেট আর ফুটবল, এটা আমার মানে জীবনের ছোট থেকে বাবা মা আমাকে আমার দাদাকে খুবই স্বাধীনতা দিয়েছে সেই জায়গা থেকে। খেলাধুলায় কোনো নেই, মানে পড়াশোনার মতো করে যখন তোমরা করছো করো, আর খেলাধুলো করো, কোনো অসুবিধা নেই, বরং উৎসাহই দিয়েছে। তো সেটা করতে কি হতো, আমাদের যেটা বলছিলাম যে পাড়ায় অনেক ছেলেমেয়েরা আমরা একসাথে খেলাধুলো করতাম, এবং সেটা শুধু ক্রিকেট ফুটবল না, অনেক রকমের খেলা। সেই সব খেলা হয়তো এখন মানে উঠেই গেছে, লুকোচুরি, হ্যাঁ, তারপর কুমির ডাঙা, আমি জানি তুই খেলেছিস? হ্যাঁ, কুমির তোর জলকে নেমেছি। হ্যাঁ, কুমির তোর জলকে নেমেছি। তারপর খো, হ্যাঁ, তারপর একটা ছিল আমরা মার্বেল দিয়ে খেলতাম, গুলি ডান্ডা। হ্যাঁ, মার্বেল, ডাঙ্গুলি ঠিক নয়, মার্বেল দিয়ে ওই, আরে বল না, ওই খেলাটা একটু ছিল, নিষিদ্ধও ছিল, মানে গুলি হাতে দেখলে পরে একটু বড়রা বকতো, মানে ক্রিকেটের বল বা ব্যাট থাকলে সেটা হতো না, কিন্তু ওই গুলিটা হাতে থাকলে পর তখন একটু বকাবকি করতো বাইরে থেকে। আমি জানি না সেটা কেন, যে গুলি খেলাটা খারাপ, ভালো না। দেখবি মার্বেল ছোট ছোট, সেটাকে দাঁত কেটে কোট কাটা হতো, ছোট একদম, সেটা এই হাতে এরকম করে মেরে ওইখানে আমরা টিপ করতাম। ওই লাল মার্বেল, হলুদ মার্বেল, নীল মার্বেল, মানে রং মিলিয়ে মারতে পারলে আর কি পয়েন্ট হতো। ঠিক বলেছিস। এইরকম বড় হওয়া, একসাথে পড়াশোনাটা হচ্ছে, খেলাধুলো হচ্ছে, আর কি হতো না, ওইটা করার সাথে আমাদের একটা মানে মানসিক বিকাশও তৈরি হয়েছে, যে আমরা একে অন্যের সাথে কিভাবে মিশছি, ওইটা বলে দেওয়ার থেকেও আমরা করতে করতে, মানে মিশতে মিশতে সেই জিনিসটা শিখেছি। ঠিক, ফলে তো এখন আর কেউ, মানে এখন যখন আমার মানে মোটামুটি আমার যেটা বললাম 15 বছর, আরো 15-16 বছর কেটে গেছে, ওইটা ওই মানুষের সাথে চট করে মিশে যাওয়া, মানুষের প্রতি আগ্রহ বা কৌতূহল, ওই জিনিসটার বীজটা আমার মনে হয় সেই শৈশবে থেকেই তৈরি হয়েছে। এবং আমি যখন নিজে কাজের ক্ষেত্রেও দেখেছি, আমার এটা খুবই হেল্প করে বড় হওয়াটা, যে খুব সহজেই আমরা মিশে যেতাম। সেই মেশাটা আমাকে জীবনে পরবর্তী ক্ষেত্রে অনেক জায়গায়, কাজের অনেক জায়গায় আমার খুবই হেল্প করেছে। এখন আমি যে কাজটা করি, যে কাজের মধ্যে রয়েছে, সেইটাও, সেটা শুরুটাও খানিকটা আমি বলছি ওই গ্রামে। আচ্ছা, আমার মা থিয়েটার কর্মী একজন। তো আমাদের স্কুলে কি হতো, আমাদের মানে গ্রামের স্কুলে, আমি যে স্কুলে বিলাকো হাই স্কুল, আমি আমার দাদার জন্যই পড়তাম। স্কুলে প্রত্যেক বছর ওই একটা করে এরকম অনুষ্ঠান হতো, যে বার্ষিক একটা সাংস্কৃতিক অ্যানুয়াল প্রোগ্রাম হতো, সেটা সরস্বতী পুজোর দিন এরকম হতো। তো নাটক তৈরি করা, মা ওইগুলো দায়িত্ব নিতেন। আচ্ছা, তো মা করাতো সব, আমাদের স্কুলের সব আমার বন্ধুরা, সহপাঠীরা সবাই চলে আসতাম, এসে তারপর আমাদের বাড়ির উঠোনটায় একটা ছোট বেদি মতো ছিল অনেক, আর তার পাশে একটা ঘর ছিল। তো ওই বেদিটাকে আমরা মঞ্চ ভেবে আমাদের প্রথম, আমার জীবনের প্রথম ওই থিয়েটারের পাঠ যদি বলা যায়, বা নাটক করা বা অভিনয় করা, হ্যাঁ, সেটা প্রথম ওই মায়ের হাত ধরে, ওইটা আমার প্রথম, আমার সহপাঠীদের সঙ্গে প্রথম নাটক। আমার যে মনে হয় আমরা সকলেই এটা পড়েছি, অবাক জলপান, সুকুমার রায়। ওটা মানে স্কুলে টেমপ্লেট ছিল, টেমপ্লেট, এটা অ্যানুয়াল প্রোগ্রাম হলেই অবাক জলপান। হ্যাঁ, আরো এরকম ছিল বিভিন্ন রকম, ঝালাপালা, তারপর লক্ষণের শক্তিশালী, হ্যাঁ, তো এরকম এগুলো আমরা করতাম। মা ওই দায়িত্বটা নিতেন, এবং আমি আমার সহপাঠীরা সবাই মিলে ওখানে এসে করতাম। মানে খুবই চমৎকার সময় কাটতো সেটা, মানে আমরা অপেক্ষা করে থাকতাম ওই সরস্বতী পুজোর সময় এটা হবে, আর শীতকাল হলে যে স্পোর্টসটা হয়
সেইখানে তো খেলাধুলা একটা। তুইও তো মানে হ্যাঁ খেলাধুলো করেছিস, স্পোর্টসে আমাদের ওই দিনগুলো আমরা অপেক্ষা করে থাকতাম যে শীতকালটা কবে আসবে। তো এরকম আর কি বড় হওয়া, মানে বন্ধু বান্ধবদের সাথে সবাই একসাথে পড়াশোনা করতে করতে, কাজকর্ম করতে করতে। আর গান বাজনা, মাও গান গাইতেন। আচ্ছা আর মা গান শেখাতো। আহ, বাড়ির মানে পাড়ার বিভিন্ন ছেলেমেয়েরা আসতো মায়ের কাছে শিখতে। কাকিমা কি গান করতেন? মা রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। হুম হুম আচ্ছা হুম। সেইটা করতে করতে তখন ওই আমার প্রথম উৎসাহটা তৈরি হয় ওখান থেকে, যে মা গান গাইছে এরকম, বা থিয়েটার করছে, নাটক করছে। আর আমাদের বাড়িটা ছিল জলপাইগুড়ি শহর থেকে। মা আসতো হচ্ছে প্রায় মানে মা মা আমাদের বেলাকোবা গ্রাম এবং জলপাইগুড়ি শহরের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 17 থেকে 20 কিলোমিটারের মতো। আচ্ছা, মানে এখান থেকে কলকাতা যত। হ্যাঁ হ্যাঁ, খানিকটা সেরকম। খুব একটা গাড়ি ঘোড়া সেরকম ছিল না। আমি 2000 সালের কথা বলছি। আচ্ছা, তখন তো তো আজ আরোই। হ্যাঁ, হ্যাঁ আজ থেকে প্রায় 24 বছর 25 বছর আগে। সেই সময় গাড়ি ঘোড়া খুবই কম, ট্রেনের সংখ্যাও কম। তো মা প্রায় প্রতিদিনই ওই গ্রাম থেকে শহরে যেত ওইখানে থিয়েটার করতে। তো ওইটা আমার কাছে খুবই ছিল, মানে কি বলবো, মানে কৌতূহল তৈরি করেছে ছোটবেলায় যে আমিও যাবো এরকম। আর ঘটনাচক্রে এই হলো যে দাদা জিমন্যাস্টিক শিখ, আচ্ছা। দাদা আবার ওই খেলাধুলো, জিমন্যাস্টিক, দৌড় এসবের মধ্যেও দাদাও থিয়েটার করেছে ছোটবেলায়, কিন্তু তারপরে দাদা আর কখনো এটাতে হুম, এ করেনি। কিন্তু আমার ওই দিকে বেশি আগ্রহ ছিল, আমি মায়ের সাথে যেতাম। তো আমার প্রথম থিয়েটারের চর্চা শুরু, মানে গ্রুপ থিয়েটার বলতে গেলে যেরকম বোঝায়, তো ওই মায়ের সাথে। কাকিমার হাত। হ্যাঁ, মায়ের সাথে আমি জলপাইগুড়ি যাচ্ছি, আমি মা আর দাদা যাচ্ছে জিমন্যাস্টিক শিখতে। তো আর ফিরে আসতাম আমরা তিনজনে একসাথে। আমাদের জলপাইগুড়ি শহর থেকে ফাটাপুকুর বলে একটা জায়গা আছে, আর হ্যাঁ। তালমা বলে একটা জায়গা হুম। আছে। তো আমরা তালমাতে এসে তালমা নামতাম। তো এখন বিখ্যাত। তো যাই হোক, তো তালমাতে এসে নামতাম, বাসটা এসে নামিয়ে দিত। ওই তালমা থেকে বেলাকোবা মোটামুটি 6-7 কিলোমিটারের একটা ডিস্টেন্স। সেইখানে একজন রিক্সাকে বলা থাকতো, একটি রিক্সা থাকতো, একজন থাকতো, নামটা ভুলে গেছি তার এখন। আচ্ছা, একদম নিয়ম করে থাকতেন। তো আমরা মানে এসে বাসে। তোমাকে ওখানে নিয়ে হ্যাঁ যাওয়ার হ্যাঁ জন্য। হ্যাঁ। না, আমি মা আর দাদা তিনজন হুম। একসাথে ফিরতাম ওই রাতের বেলা। ওই অদ্ভুত স্মৃতি, মানে ওই রিক্সা করে ফিরছি আর সামনে একটা কুপি জ্বলছে। ওহ, আর ওই কুপিটা জ্বললে কি হয়, সামনের ওইটুকুই আলো হয়ে আলো থাকে, হয়। আর বাকিটা অন্ধকার। মানে গ্রামে তখন এরকম এতটা আলো হয়নি। জোনাকি দেখতে পাচ্ছি, হুম, আর ওই তালমা নদীটা যাচ্ছে, কখনো চাঁদের আলোতে চিকচিক করছে নদীটা। আর ওই রকম একটা মায়াবী একটা মানে একটা একটা মানে অন্ধকার। হুম। সেই অন্ধকারটা না কি সেটা আমি বলে এখন আমার মাঝে মাঝে ওইখানে আমার, যখন আমার খুবই মন খারাপ হয়, যখন আমার খুবই মনে পড়ে, আমি ওই সব দিনের মানে রাতের কথা, যখন আমরা একসাথে, আমি মা দাদা আমরা ফিরছি রিক্সা করে, এবং ওই রিক্সাটা চলছে, ওই কুপির আলোটা আর ওই জোনাকি জ্বলছে। আর কখনো যখন পূর্ণিমা থাকতো, পূর্ণিমাতে ওই চাঁদের আলোতে তালমা নদী চিকচিক করছে। তো ওই দৃশ্যটা আর ওই মুহূর্তটা, ওই সময়টা মাঝে মাঝে খুবই ফিরে যেতে ইচ্ছে করে। আর হবে না আর কখনো। একটা ছোট্ট প্রশ্ন করবো, সেটা হচ্ছে তুমি তালমার কথা বললে। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা যে মানে এক হচ্ছে ওই অতীতে ফিরে যাওয়া তো হুম প্রকৃতই হুম হুম। সম্ভব না, 2025-এ দাঁড়িয়েও 2000-এর সেই তালমায় ফিরে যাওয়া সম্ভব না। না। তো তালমার রোমিও জুলিয়েটে হুম যখন সেই গল্পটা দুর্বার শর্মা লিখছে হুম। এবং তপন চরিত্রে যখন অভিনয় করছে, সেই মুহূর্তটা কতটা নস্টালজিক ছিল এবং কতটা দামি। খুবই দামি। আমি ব্যক্তিগতভাবে খুবই আবেগপ্রবণ একজন মানুষ। মানে আমাকে আমার খুবই, মানে হুটহাট মন খারাপ হয়ে যায়। আবার খুব আনন্দও পাই, খুবই বিহ্বল হয়ে পড়ি বিভিন্ন কিছু দেখে, বিভিন্ন দৃশ্য দেখে। ফলত সেই দিক থেকে আমি, আমাকে খুব ছুঁয়ে ফেলে জীবন। তো আমি যখন সিরিজটা লিখছিলাম, যখন ওই অর্পণের সঙ্গে যখন হুম আমার প্রাথমিক কথাবার্তা হচ্ছে যে এরকম ভাবে ও ভেবেছে হুম। দৃশ্য, আহ, ওর কল্পনাটা এরকম, তো সেইখানে আমার ওইটা কোথাও গিয়ে না জিনিসটা একসাথে রেজোনেট। হ্যাঁ করে যাচ্ছিল। এবং আমরা কোথাও গিয়ে একটা মিলমিশ হয়ে গেছে ওর সঙ্গে আমার। তখন আমি ওকে বলি যে আমি না এরকম ভাবে, ছোটবেলাটা এরকম, আমার ছোটবেলাটাও এরকম। অর্পণও বলে যে হ্যাঁ আমার ছোটবেলাটাও এরকম। তো ওর হয়তো মফস্বলটা আলাদা, ও হ্যাঁ। শান্তিপুরের ছেলে, আমি তালমা বেলাকোবাই সব জায়গায় ছিল, কিন্তু আমাদের বড় মানে বড় হওয়াটা, ছোটবেলার ওই জায়গাটা একই রকম। তো আমি যখন লিখছি তখন মানে আমার কাছে ওইটা কি বলবো, মানে কি হয় যে এই এই লেখাগুলোর মধ্যে দিয়ে আমি কোথাও
ফিরে যাচ্ছি, খুঁজে বের করে আনছি মানে এই স্মৃতিটাকে। 2025-এর হ্যাঁ, দুর্বার হ্যাঁ। শর্মার সঙ্গে কি সেই কুপি জেলে চলে যাওয়া মানুষটির না, না, দেখা হলো? দেখা হয় মিল নেই কোনো কিন্তু হ্যাঁ দেখা হয়েছে। দেখা হলো। দেখা হয়েছে মানে বেশ কিছু মুহূর্তে লিখতে লিখতে এরকম হয়েছে অনেক সময়, বা যখন বসে চিন্তা ভাবনা করছি তখন বেশ আমার দেখা হয়েছে। তখন অনেক ছোট, মানে মিল তো অনেকটাই থাকবে ছোট, না, মিল কিন্তু থাকবে না, কোথাও একটা দেখা হলো। একেবারেই। হ্যাঁ, হ্যাঁ মানে দেখা হয়েছে। তুই প্রশ্নটা করে খুব ভালো ভালো করলি। এবার তোমার শৈশবে আমরা হুম, একটা বারবার যৌথতার গল্প পাচ্ছি। হুম, সেটা হুম, ধরো সবাই মিলে ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, হুম, বা তুমি ধরো পরিবারে হুম, কাকিমা এবং দাদা, মানে দাদা একদম জিমন্যাস্টিক্স, যার সঙ্গে আমরা সেই অর্থে শিল্প হুম, সংস্কৃতির খুব একটা যোগাযোগ দেখি না। হুম, অথচ শরীর তৈরি করাটাও একজন অভিনেতার ঠিক অত্যন্ত ঠিক ঠিক ঠিক। গুরুত্বপূর্ণ কাজ। এবং এর পাশাপাশি তুমি থিয়েটার করছো, তুমি হুম, দেখছো চোখের সামনে একটা নাট্য তৈরি হচ্ছে হুম, অন্য হুম। মানুষের মাধ্যমে। এই যৌথতা এবং শিল্পের প্রতি অনুরাগ, সেইখান থেকেই কি তোমার ধীরে ধীরে নাটকের জগতে প্রবেশ করা? হ্যাঁ, খানিকটা তো তাই। কারণ থিয়েটার তো যৌথতার দাবি রাখে হুম, একটা। ফলে সেইটার পাঠ আমি ছোটবেলা থেকেই আমার যে পরিচিত যে গণ্ডিটা রয়েছে, হুম, আমি বললাম যে একদমই মা, বাবা, আমার বন্ধুরা, আমার দাদা, আমার শিক্ষক, তারা সবসময় সেই পাঠটাই দিতে চেয়েছেন। সেইভাবেই শেখাতে চেয়েছেন যে নিজের কথা ভাবার আগে তুমি সবাইকে নিয়ে ভাবো, তারপর একবার তুমি ভাবলে আরকি। মানে হুম, সেখানে আ মানে সেইটা ছোট থেকেই তৈরি হয়েছে। এবং ধীরে ধীরে যখন আস্তে আস্তে মানে গ্রুপ থিয়েটার গুলোতে যখন আমি কাজ করা শুরু করেছি, তারপর আমার আমার কি বলবো, মানে আমি শুরুতে না আমি অনেকগুলো জায়গায় ঘুরে ঘুরে কাজ হুম, করছিলাম। যেমন জলপাইগুড়িতে উদীচী বলে একটি নাটকের দল আছে, হুম, সেখানে কাজ করেছি। দামামা শিলিগুড়িতে দামামা নাট্যগোষ্ঠী, সেখানে আমি কাজ করেছি। কিন্তু আমি আমি কোথাও গিয়ে একটা জায়গায় থিতু হতে চাইছিলাম যে এক জায়গা থেকে আমি পুরোটা শিখবো। হুম, তখন আমার কাছে সুযোগ আসে, আমাকে জলপাইগুড়ি চিত্তপট, যে যেটা মানে আমি এখন মনে করি আমার দল আর কি, জলপাইগুড়ি চিত্তপট থেকে আমার ডাক আসে এবং আমি তখন যাই হুম, শেখার জন্য। একদম ওখানে আমি মানে দীর্ঘ 7 বছর আমি ওখানে থিয়েটার চর্চা করেছি, অনুশীলন করেছি। এবং একই সঙ্গে আমি আমি মূকাভিনয়ও শিখেছি আহ সব্যসাচী দত্তর কাছে, হুম, আমার গুরু। আহ সৃষ্টি মাইম থিয়েটার আমাদের গ্রুপের নাম ছিল, একদম শুরু থেকেই আমি ছিলাম ওই দলে। তো একই সঙ্গে আমি আঙ্গিক অভিনয়ের জন্য মূকাভিনয়টাও শিখছি, আর আহ, বাচিক অভিনয় এবং সবটার জন্যই আমি তখন চিত্রপটে অনুশীলন করছি, বিভিন্ন অভিনয়, থিয়েটারে হ্যাঁ। করছি। দুটো যোগাযোগ তৈরি হচ্ছে এবং অনেক মানুষের সাথে আবার যোগাযোগ হচ্ছে, কাজ করছি একসাথে করতে করতে আমি যখন আবার ব্রেক, আমি যখন কলকাতায় চলে আসি পড়াশোনার জন্য, তারপর যখন আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিই যে আমরা একসাথে একটা থিয়েটার দল করলে কেমন হয়, ওই যে শুরুর দিকে যে পাঠ, যে আমাকে শেখানো, হুম, বা আমার যে শিক্ষণটা মানে যেখানে আমি ট্রেন হয়েছি, হুম, সেইটা আমার কাজে লেগেছে খুবই। মানে আমাকে খুবই উদ্বুদ্ধ করেছে এবং আমাকে প্রাণিত করে বারবার, যে আমার শিক্ষকেরা বারবার করে আমার জীবনে যেভাবে তাদের যোগদান ছিল, যাদের যেভাবে তাদের কি বলবো, তাদের অবদান, সেইটা বারবার করে আমার কোথাও গিয়ে এই যখন আমরা তৈরি করছি দলটা, বা আমরা যখন একসাথে কাজ করছি, সেইগুলোই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। আমার শিক্ষকের কাছ থেকে, বাবা মা মায়ের কাছ থেকে, আমি ছোটবেলা থেকে, বা আমার বন্ধুরা আমায় যা শিখিয়েছে, প্রকৃতি যা শিখিয়েছে, সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। হুম, হুম। এবং সেইটা কিন্তু বিশ্বাস, যৌথতা এবং সততা এবং পরিশ্রম, এইগুলোই তোমার থিয়েটার। পুঁজি। হ্যাঁ, হ্যাঁ, এগুলোই পুঁজি এবং সেইগুলো নিয়ে আমরা সবাই মিলে কাজ করেছি আমাদের মানে দলটা তৈরি করার সময়। হুম। তা এখনো চলছে আর কি, এখন একটু বন্ধ আছে, যাই হোক। আমার ওই মাইম অভিনয়ের কথা হুম, হুম। বলতে গিয়ে মনে পড়লো, তোমার সঙ্গে আমার আলাপ যে যে কাজটা সূত্রে, সেটা ইউটিউবে ছিল, হ্যাঁ, হ্যাঁ, দুঃখ বিলাসী। ঠিক ঠিক। এবং আমার সেই সময় আমি যখন কাজটা দেখেছিলাম আমি ছিটকে গিয়েছিলাম, কারণ এর আগে আমি এরকম কনস্ট্রাকশন, হ্যাঁ। এরকম ভাবনা আমার চোখের হুম, সামনে, হুম, হুম। তখন 19 বছর বয়স, হুম, আমি তখন দেখিনি। তো তখন আমি স্বভাবতই আমার ভালো লাগার কথা জানিয়েছিলাম। মঞ্চে তোমরা বিভিন্ন রকম হুম, পরীক্ষামূলক কাজ হুম, হুম, করেছো, হুম, সেটা রজনীকান্ত হতে হুম, পারে, মানে হুম, রজনীকান্ত হুম, একদম হুম, কোট আনকোট সে র‍্যাচা সুপার হিরো, মানে হুম, তার হুম, বিশেষ এই হুম, পলিটিক্যাল কারেক্টনেস এই সমস্ত কিছু নিয়ে নেই। বিশেষ হ্যাঁ, মাথা হ্যাঁ, ব্যথা নেই, হ্যাঁ। একদম পাল্পি একদম। হুম, হুম, এই যে ভাঙা গড়া হুম, বা এই যে নিরন্তর এক্সপেরিমেন্ট,
সেইটা কি কখনো সিনেমা বা সিরিজে মানে আমরা জানি যে তোমার দুঃখ বিলাসী বা রজনীকান্তে তুমি নির্দেশনাও করেছিলে, হ্যাঁ হ্যাঁ নির্দেশক হিসেবেও ছিল। রজনীকান্ত এই দুঃখ বিলাসীর ওই যে মুভমেন্ট গুলো, হ্যাঁ আমি জাস্ট তোকে একটু হ্যাঁ হ্যাঁ একটু ইয়ে করে দিচ্ছি। মুভমেন্ট গুলো আমি করেছিলাম, ডিরেক্ট করেছিলাম, যে কিরম ভাবে হবে না হবে ডিজাইন করেছিলাম আমি। কিন্তু ছবিটা মানে যে ফুটেজটা হুম, দেখতে পাচ্ছ বা যে মানে পুরো পুরো জিনিসটা যেটা তো সেটা সবুজ করেছে। আচ্ছা হ্যাঁ, তো ওইটা ও ডিরেক্ট করেছে। আচ্ছা মানে ক্যামেরাতে শুট করে পুরো জিনিসটাকে একটা এর মধ্যে নিয়ে আসা ফরম্যাটের মধ্যে, সেটা কিন্তু সবুজের কাজ, সেটা সবুজ করেছে। আমি শুধু ওই মুভমেন্টস গুলো মানে থিয়েট্রিক্যাল মুভমেন্ট যেগুলো ছিল সেইগুলো আমি ডিজাইন করেছিলাম। তো আমরা দুজন মিলে একসাথে করেছি কাজ। এইটা একটা কোলাবোরেটিভ ওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ কারণ একেবারে। ওটা যতদূর জানি লাইভ শো তো হয়নি, না না ওটাই না, ওটা রেকর্ডেড, একটাই তৈরি হয়েছে। একটাই তৈরি হয়েছে এবং ওটা রেকর্ডেড। ওইভাবেই জিনিসটা ফরম্যাট ছিল যে আমরা মানে মূকাভিনয়ের আঙ্গিকে আমরা ওই মানে ডিজিটাল আমরা অডিও হ্যাঁ হ্যাঁ ভিজুয়াল হ্যাঁ কিছু হ্যাঁ একটা একদমই তৈরি। তাই, কিন্তু তার পেছনে একটা কবিতা চলছে, হুম, একটা গল্প চলছে, একটা মানে সেটা লিখেছেন আমাদের ইউনিভার্সিটির একজন ম্যাডাম ছিলেন, সুস্মিতা ম্যাডাম। হুম, উনি উনি লিখেছেন, ওই লেখা পাঠটাও ওনারই ছিল, হুম। পাঠ করাটা। এবার এই যে ধরো যখন নির্দেশক হিসেবে আছো, হুম তখন হুম তো তোমার হাতে অনেকটা ছাড়পত্র থাকে। এবার সিনেমা বা সিরিজে যদি হুম অভিনয় করো, মানে তুমি নির্দেশক হিসেবে থাকো হুম এখানে, হুম। কিন্তু এইরকম এক্সপেরিমেন্ট কি এই ফরম্যাটে কখনো করতে ইচ্ছে হয়, বা মানে সেটা সিনেমায় সিনেমায় বা সিরিজে? হ্যাঁ মানে করতে তো ইচ্ছে হয়, কিন্তু মানে এখনো আমি ভাবিনি আসলে সেটা নিয়ে, আচ্ছা যে মানে সিনেমায় নির্দেশনা করব বা কিছু। ইচ্ছে আছে, মানে করব, এরকম একটা চিন্তা ভাবনা তৈরি হয়েছে এখন, মানে খুবই সাম্প্রতিক কালেই সেটা তৈরি হয়েছে। একটা সময় লেখার ছিল পর? লেখার পর, হ্যাঁ মানে লিখতে লিখতেই এরকম হয়েছে। আমি বিগত 1-1.5 বছরের একটা ডেভেলপমেন্ট বলছি, সেটা আমার মনে তৈরি হয়েছে যে আমি আস্তে আস্তে একটা ছবি হয়তো বানাবো, একটা কিছু করবো। তো তার আগে আমার ছিল না, আমি কখনোই ভাবতাম না নিজেকে চিত্র পরিচালক হিসেবে। হুম, কিন্তু এখন আমার ইচ্ছে হয়, ইচ্ছে করছে আর কি। যত আমি এই ল্যাঙ্গুয়েজটার মধ্যে রয়েছি, যত এই মিডিয়ামটার মধ্যে রয়েছি, তো এইটা আমাকে না প্রত্যেক দিন নতুন করে মানে কি বলবো ভাবাচ্ছে। এবং আহ, চমৎকার সব মানুষজনের সঙ্গে কাজ করার সুবাদে আমার সহ অভিনেতা এবং আমার যারা সহকর্মী রয়েছেন, ক্যামেরার সামনে পেছনে, টেকনিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন শিল্পীরা এমন ভাবে উদ্বুদ্ধ করছেন, এমন ভাবে প্রাণিত করছেন, আমার এই মিডিয়ামটা এত ভালো লাগছে। এবং রোজ রোজ নতুন নতুন করে আমার মানে কি বলবো একটা নতুন করে কেন যেন একটা দিক পাচ্ছি, এবং ওইটা আমাকে ইন্সপায়ার করছে সবসময় যে আমি একটা তৈরি করব কাজ। ফলে হ্যাঁ এখন ইচ্ছে আছে, কিন্তু আমি আহ, কিরকম কাজ করব সেইটা এখনো ভেবে উঠতে পারিনি। আচ্ছা আমার ইচ্ছা আছে, যেরকম আমি থিয়েটারে যেরকম চিন্তা ভাবনা নিয়ে কাজ করেছি, যেটুকুই করেছি, তো যখন মানে চলচ্চিত্র তৈরি করবো বা ছবি তৈরি করবো, তখনও আমার মনে হয় যে নিশ্চয়ই আমি আমার যে সোলটা মানে সবসময় আমাকে ইন্সপায়ার করে কোনো কাজ করার জন্য, সেইটার প্রতি একটা মানে তো সুবিচার করার চেষ্টা করবো। মানে সেই জায়গাটা স্যাটিসফাইড না হলে না তোমার হলে হ্যাঁ পুরোপুরি হ্যাঁ এখানে। হ্যাঁ, আমি এখন ভাবছি আসলে, বুঝতে পারছি না। আমার মনে হয় তুইও নিজেও কাজ করেছিস, তুই নিজেও জানিস, তুই নিজেও একটা ছবি তৈরি করেছিস। তো তুই তো নিজে সবার আগে তুই দেখেছিস যে আমি ছবিটাকে এরকম দেখতে চাই বা ল্যাঙ্গুয়েজটা এরকম হ্যাঁ হবে। সেইটা আমি এখনো খুঁজছি। লেখার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা, কিন্তু আমি যখন তৈরি করব পুরো জিনিসটা, সেইটার তো একটা দর্শন থাকবে, বা সেটার একটা মানে কি বলবো একটা একটা মানে একটা গতি থাকবে। সেই গতিটা কিরকম, সেই অভিমুখটা কিরকম, সেইটা এখনো আমি আবিষ্কার করিনি। আমার মনে হচ্ছে আমি মানে করে ফেলবো, কারণ আমি ওই প্রসেসের মধ্যে রয়েছি, আমি কাজের কাজ দেখার মধ্যে রয়েছি, কাজ করার মধ্যে রয়েছি নিরন্তর। তো সেইটা আশা করছি খুব তাড়াতাড়ি হবে। হুম। আমরা অপেক্ষা করে আছি। আর একটা ছোট্ট প্রশ্ন, হ্যাঁ মানে হ্যাঁ। এটা খুব অবান্তর মনে হতে পারে। হুম ধরো যারা নিরন্তর ছবির পেছনে কাজ হুম করছে, হুম মানে অভিনয় থেকে, মানে আমি বলছি যে যারা ছবিটা হুম তৈরি হুম করছে, অভিনয় থেকে শুরু করে যিনি ফোকাস পুলিং হুম করছেন হুম হুম তিনি অব্দি, তারা তো জেনে যান কি করে হুম ছবিটা তৈরি হচ্ছে। ফলত ধরা যাক একটা চমৎকার ওয়াইড শট, হুম চমৎকার আলো, হুম সেটা দেখে মুগ্ধ হওয়ার আগে হুম আমাদের তার বিজ্ঞানটা আমরা মোটামুটি হুম, বুঝতে তৈরি করে, পারছি। হ্যাঁ হ্যাঁ। তো সিনেমার প্রতি আমাদের যে মনোযোগটা বা যে যে তার প্রতি যে বিস্ময়াবিষ্ট হওয়ার হুম প্রবণতা, তার তোমার আমার আমরা যে প্রজন্ম, হুম
আমাদের সকলেরই বোধহয় সিঙ্গেল স্ক্রিনে হুম, বড় হুম, পর্দায় ছবি দেখে ম্যাজিকে ডুবে যাওয়া। তো এখন যখন নিয়মিত ভাবে তুমি সিনেমা সিরিজে অংশ নিচ্ছ, মানে একদম ক্রিউ এর পার্ট হিসেবে, হুম, হুম, হুম। কাস্ট হিসেবে, তখন কি কোথাও গিয়ে সেই ম্যাজিকটা মানে সেটা ডিকোড হয়ে গেছে, ডিকোডেড হয়ে গেছে? না, ডিকোড এখনো আমার খুব মজা লাগে এই জিনিসটা। আচ্ছা। আমি ওই মানে যে সেটে আমি শুধু অভিনয় করতেই যাই, সেখানেও আমি না খুবই ওই ওই জিনিসগুলো আমাকে খুবই মানে কি বলবো, মানে আশ্চর্য করে আমাকে, মানে হুম, খুবই অবাক করে হুম, যে কি করে একজন টেকনিশিয়ান, যিনি লাইট করছেন, লাইটের একজন টেকনিশিয়ান, তিনি কি করে একটা মানে কাটার ইউজ করছেন, তিনি কি করে একটা মানে আলোটাকে কোন অ্যাঙ্গেলে হুম, রাখলে পরে ক্যারেক্টারের মুখে কিরকম হুম, হচ্ছে, এবং ডিওপি একই সঙ্গে তার সঙ্গে নিরন্তর কথা হচ্ছে, এটাকে একটু এরকম, এটাকে একটু এরকম এরকম মানে অ্যাডজাস্ট করছেন সারাক্ষণ। তো করে আলটিমেটলি যখন শটটা হচ্ছে, তখন যে ম্যাজিকটা তৈরি হচ্ছে, ওইটা না আমার দেখতে খুব ভালো লাগে। তো ওইটা চলে সারাক্ষণ, এবং একই সঙ্গে আরো মানে ৮-১০টা ডিপার্টমেন্ট তো একসাথে কাজ করে। হুম, হুম, কেউ পোশাকের ডিপার্টমেন্টে রয়েছে, কেউ মেকআপের ডিপার্টমেন্টে রয়েছে। তো একবার একবার করে গিয়ে বেসে গিয়ে আবার ফিরে এসে ডিরেক্টরকে জিজ্ঞাসা করে যে এইটা এটার সাথে দেখো তো, এই হুম, সিনে এই ওয়াল রয়েছে, এই আমি কস্টিউম, এটা আমি ভেবেছি প্যালেটের সাথে এইটা দিচ্ছি। ডিরেক্টর তখন ভেবে বলেন যে না, এই প্যালেটের সাথে এটা হতো, তুমি অন্য একটা অন্য কিছু কালারের ভাবো। কস্টিউম, হ্যাঁ। এই কালারের কস্টিউম ভাবো। তো এই যে পুরো জিনিসটা রয়েছে, তার সঙ্গে একই সাথে ধরো আমি বলছি যে যে প্রোডাকশন ডিজাইনিংটা দেখছে, সে সে যেখানে যেখানে তার জিনিসপত্র প্লেস করছে, এবং তার ওয়ালটা যেভাবে সে ডিজাইন করেছে, পেছনের ডেপটাকে সে যেভাবে ভরাট করেছে, হুম, তো সেইগুলো তো নিরন্তর চলে অ্যাকশন আর কাটের মাঝখানে। ওইটা ওইটা আমার দেখতে ভালো লাগে। তো যে সেটে আমি শুধু অভিনেতা হিসেবে যাই, সেখানেও আমি দেখার চেষ্টা করি, কারণ আমি নিজেকে মানে আমি নিজে মনে করি আমি সিনেমার ছাত্র। আমি তো কোনো মানে তথাকথিত কোনো প্রতিষ্ঠানে আমার কোনো শিক্ষা নেই। আমি কোনো ফিল্ম ইনস্টিটিউটে আমি গিয়ে আমি মানে শিক্ষা নিইনি। কিন্তু আমার মনে হয় যে সেটে গেলে পর, মানে সেটা থাকলে পরে আমি অনেক কিছু শিখতে পারবো, এবং সেটা শুধুমাত্র এমন নয় যে অভিনেতার সঙ্গে থাকলাম বা পরিচালকের সঙ্গে থাকলাম, এরকম নয়। টেকনিশিয়ানরাও রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট। কন্টিনিউইটি দেখছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে তো ওইটা খুঁটিনাটিটা নড়ে গেল ঠিক 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 এবং কোনটা প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা রিলেটেড, ঠিক এই এই পেছনের পুরো জিনিসটা। তো এইটা আমাকে সবসময় না খুবই মুগ্ধ করে, খুবই খুবই অভিভূত হয়ে যাই। যে ওই ওই কোন অ্যাঙ্গেলে এসে আলোটা পড়লে পরে ক্যারেক্টার এসে দাঁড়ালো, তাকে দেখতেও খুব সুন্দর লাগছে। হ্যাঁ, অদ্ভুত একটা আলো হয়ে আছে পুরো জিনিসটা, এটা কি করে তৈরি হলো? এটা তো ম্যাজিক একটা তৈরি করছেন একজন মানুষ বা অনেকজন মানুষ মিলে একসাথে। ম্যাজিকটা আমার কাছে আছে, আমার কাছে এখনো মানে এখন মানে আমি তো দেখ, আমি সবে কাজ শুরু করেছি আমার, মানে আমি সিনেমা সিরিজে কাজ করা শুরু করেছি 2020 সালে, 20 সাল থেকে। জয়দীপ ব্যানার্জি, হ্যাঁ, জয়দীপ ব্যানার্জি চিক চিক, ওইটা থেকে আমার শুরু ক্যামেরার সামনে কাজ করা, ক্যামেরার সঙ্গে কাজ করা। ভিঞ্চি ভারতী তারপরে পরে হ্যাঁ। মানে আমি যেহেতু খুবই নতুন, তো এখনো তো আমার মধ্যে ওইটা রয়েছে, এবং আমার আমার না এইটা একটা খুবই, আমি জানি না, আমাকে মানে বাড়িতেও বলে, মাও বলে, বা আমার শিক্ষকেরাও বলেছেন যে আমি ওই ছোট ছোট জিনিস যেটা আমার ভালো লাগে, সেইটাতে আমি থেকে যাই। এবং ওই লেগে থাকি যে এবং আমার নিজেরও এটা মনে হয় যে আমাকে যতক্ষণ ইন্সপায়ার করছে জিনিসটা, যতক্ষণ আমাকে নতুন নতুন কিছু জিনিস দিচ্ছে এনে, আহ, মানে আমাকে মুগ্ধ করছে, ততক্ষণ তো আছেই, কিন্তু সবসময় তো আমাকে মুগ্ধ করবে না। হ্যাঁ, সবসময় আমাকে প্লিজ করবে না একটা কোনো ফর্ম বা একটা কেউ। তখনও আমি কিন্তু আমার আমার মনের মধ্যে যেটা আমি যে শিখবো, আমি লেগে থাকার ওইটা রয়েছে আমার মধ্যে। তাহলে ওইটা নষ্ট হয়নি, তুই যেটা তোর ওই এখন আছে। ম্যাজিকটা হ্যাঁ, থাকাটা খুব একদম দরকার, একদম না হলে তো সেটাই। মানে 10টা 5টা হ্যাঁ, হ্যাঁ, কাজ হ্যাঁ, হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। তো যে কোনো জায়গাতেই ধরো একঘেয়েমি চলে এলো, হ্যাঁ, হ্যাঁ, দর্শকেরা যেমন ভালো লাগবে, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা একটু অন্য লোকেশনে যাই না, হুম, হুম, হুম। মানে অনেক চল না, এত সুন্দর জায়গায় এসেছি আমরা একটু। অনেকক্ষণ ধরে বসেও আছি, ঠিক ভালো ঠিক। লাগছে না। চলো তাহলে একটু লোকেশন হ্যাঁ, চেঞ্জের চলো দিকে আমরা যাওয়া যাই। যাক। তো খেলাধুলোর কথা হচ্ছিল, খেলাধুলার কথা হচ্ছিল। আমরা মাঠেই চলে এসেছি। এটা এটা কি মাঠ এটা? এটা গয়েশপুরের মাঠ। বয়স্কুরের মাঠ। আর বললাম যে তুই খেলাধুলা করিস, মানে করতিস এখানে? আমি করতাম এখানে না, আমাদের মাঠ ছিল হচ্ছে জগদীশপুর হাই স্কুল। আচ্ছা। আমরা 10 অব্দি ওখানে ফুটিয়ে ক্রিকেট খেলেছি। এখানে হ্যাঁ, ফুটবলটা আমাদের ওখানে কম খেলা হতো। এটা কি নাইট নাইট ফুটবলের মাঠ হচ্ছে কোনো? এই যে ফুটবল উৎসব লে, টুর্নামেন্ট রয়েছে, ফুটবল উৎসব লে। ওই 8 দলীয় নকআউট ও হবে এখানে। যাক, আমরা টপিকে ফিরে আসি নাকি? যাই হোক, এই মাঠে এলে অনেকক্ষণ পর। হ্যাঁ, একটা কথা বলো, মানে তুমি তো ধরো
এখন যে সময়টা অভিনয় করছো হ্যাঁ বা আমরা এখন যে সময় কাজ করছি, সেটা মানে আমার মনে হয় বেশ সম্ভাবনাময় একটা সময়। যে ওয়েবে কাজ হচ্ছে, হ্যাঁ ফিল্ম হচ্ছে, হুম তুমি তো রিসেন্টলি ইউটিউবে শর্ট ফিল্মে হুম অভিনয় হুম করেছো, হুম বাঁকুড়া মিমসের হুম হুম ভূতমুখীতে। ভূতমুখী এর পাশাপাশি তুমি মঞ্চেও নিয়মিত ভাবে অভিনয় করে আসছো। তো এই যে এত রকমের সুযোগ এবং হুম প্রত্যেকটার আলাদা আলাদা তোমার দাবি আছে, প্রত্যেকটার আলাদা আলাদা প্রকরণ আছে, এইটার জন্য আমি মানে তোমার কি প্রস্তুতিটা আলাদা আলাদা হয়, ধরো সিরিজে বা সিনেমায় বা মঞ্চে? এবং মানে আমি জানতে চাইছি তোমার অভিনেতা হিসেবে মাধ্যম ভেদে কি তোমার অভিনয়টা আলাদা হয় কোথাও, প্রস্তুতি? থিয়েটারেরটা আমি বলছি থিয়েটারের প্রসেসটা একটু আলাদা বাকিগুলোর থেকে, কারণ সেইটা মানে অনেক কিছু নির্ভর করে অনেককে নিয়ে। তখন মানে যদি আমি সেই থিয়েটারটা তৈরি করি হুম। এবং একই সঙ্গে আমি যদি অ্যাসোসিয়েটেড থাকি কারোর সঙ্গে, কোনো গ্রুপের সঙ্গে, সেটার প্রসেসটা একটু আলাদা। বাদ বাকি যে তুই প্ল্যাটফর্ম গুলোর কথা বললি, ইউটিউব বল, ওটিটি প্ল্যাটফর্ম বল বা বড় পর্দায় বল, সেইটার অভিনয়ের প্রসেস বা চরিত্র তৈরি করার প্রসেস বা নির্মাণের প্রসেসটা একই রকম। মানে সেটার কোনো মানে পার্থক্য সেরকম নয় যে এটার জন্য একটু আমি অন্যরকম ভাবে প্রিপেয়ার করছি বা ওটার জন্য অন্যরকম করছি, এরকম নয়। মানে চরিত্র তৈরি করা, সেটা ধর যখন যেরকম চরিত্র আসছে সেই চরিত্রটার জন্য যেটুকু প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটা মেনেই আমি মানে সেই চরিত্রায়নের জন্য আমি প্রস্তুতি নিই। এবার থিয়েটারের ক্ষেত্রে আলাদা, থিয়েটার একটা আলাদা প্রসেস, দীর্ঘদিনের এবং অভ্যাস সেখানে থাকে। তোমার রিহার্সালের একটা হ্যাঁ হ্যাঁ ব্যাপার হ্যাঁ, রয়েছে, যে ঠিক আছে, একটা দীর্ঘদিনের অভ্যাস থাকে ধরো একটা। একটা নাটক একদিন হলো, তার 15 দিন ধরে তার হুম একটা হুম মহড়া চলছে। একদম একদম। হ্যাঁ, 15 দিন আমার ধর মানে ক্ষেত্র বিশেষে অনেক সময় 6-7 মাস ধরে রিহার্সাল হচ্ছে। 6-7 মাস ধরে হ্যাঁ, তো সেইটার প্রস্তুতি পর্বটা একটু অন্যরকম, একটু ভিন্ন রকমের। এবার অভিনয়ের মাধ্যম বা আমি বলছি যে মাধ্যম ভেদে অভিনয় পাল্টে যাওয়ার প্রশ্নটা আবার অন্য, হুম। সেটার প্রস্তুতিটা আবার অন্যরকম। মানে কিন্তু আমি খুব একটা বিশ্বাস করি না যে মাধ্যম ভেদে অভিনয় পাল্টে যায়। মানে সেটা তুই যে ধরো প্রশ্নটা করলি, স্পেসিফিক হ্যাঁ সিনেমার একটা দাবি থাকতে পারে, হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, অভিনয়ের। সেটা লেন্সিং এর দাবি। হ্যাঁ। আমার বিশ্বাস, মানে আমার যেটুকু জ্ঞান, আমার মনে হয় যে আহ অভিনয়ের মাধ্যম ভেদে যে পার্থক্যটা, যেটা আমরা সকলে বলে থাকি, সেটা আমার ধারণা লেন্সিং ভেদে। কারণ যে লেন্সে আমরা দেখছি, ধর তুই 100 লেন্স একটা ইউজ করেছিস একটা পার্টিকুলার একটা কোনো শটের জন্য, আর তুই যখন একটা প্রসেনিয়ামে থিয়েটার দেখছিস, দুটো লেন্সিং তো আলাদা। আলাদা। ফলে তো তখন অভিনয়টা কোনোটায় মানে ওই অভিনয়টা সত্তাটা বা আমি যে সোলটা নিয়ে অভিনয় করছি বা আমার যে মনটা রয়েছে সেটার কোনো অদল বদল নেই, সেটা মনটা একই। সেই মনটা তুই 100 লেন্সেও যেটা ধরবি, আর একটা বড় প্রসেনিয়ামেও সেটাই ধরবি। মানে সেটাই আমি আমার দিক থেকে ধরার চেষ্টা করবো। ওই মনের ক্ষেত্রে কোনো অদল বদল হয় না, এটা আমার ব্যক্তিগত ভাবে মনে হওয়া। কিন্তু হ্যাঁ, মানে ধর যে লেন্সিং এ দেখছিস, সেই লেন্সিংটাকে মাথায় রেখে তখন অভিনেতাদের মানে খুবই টেকনিক্যাল কিছু কাজকর্ম করতে হয়। যেমন ধরো ওই মানে একদম যে নাটক দেখতে গিয়ে যিনি একদম শেষের সিটে বসে, হ্যাঁ হ্যাঁ, তিনি তো মানে চোখের সামান্য মাসল মুভমেন্টটা লক্ষ্য লক্ষ্য করতে পারবেন না। কিন্তু সিনেমার ক্ষেত্রে তিনি আবার বড় সেটা পর্দায় দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন। খুঁটিনাটিগুলো একটু মাথায় রাখতে হবে। সেইগুলো তো দেখ, মানে ওইটাই আমি বলছি যে লেন্সিং ভেদে আমাদের কিছু অভিনয়ের কিছু তারতম্য তো হয়, কিন্তু অভিনয়ের মনটা, সোলটা, যে আত্মাটার কথা বলছে, চরিত্রটা যে সেলফটা নিয়ে এখন বসে আছে এই সিনটাতে, সেইটা তো পার্থক্য হয় না। তাহলে অভিনয়টা আমি একই রকম মনে করি, যে থিয়েটারের অভিনয় এবং মঞ্চের অভিনয় এবং ক্যামেরার অভিনয়, পর্দার অভিনয়, সেই অভিনয়ে কোনো পার্থক্য আমার খুব একটা আমার চোখে পড়ে না, বা আমি বিশ্বাস করি না সেইটা। আমার মনে হয় যেটুকু পার্থক্য সেটা লেন্সিং ভেদে একটা মানে সেটা টেকনিক্যাল কোনো একটা মানে তারতম্য, সেইটুকুই আমাদের মাথায় রাখতে হয়, এটাই। আর আলাদা করে দেখ প্রস্তুতি, মানে ওই ওই তুই যেটা বললি যে আমি কোনোটা ওটাই ইউটিউব। একটু জানতে চাইছিলাম যে মানে তোমার এই প্রস্তুতি পর্বটা কিরকম, মানে তোমার কি একটা চরিত্রে ঢুকতে তার একটা বড় প্রিপারেশন টাইম লাগে নাকি মানে তুমি একটা সুইচ অন সুইচ অফ এ বিশ্বাস? আমরা ওখানে গিয়ে বসেও কথা বলতে হ্যাঁ, বসেও বলতে পারি কথা। মাচা রয়েছে। হ্যাঁ, তো এইটা যদি একটু বলো যে এই মাচাটা কি তৈরি করা হলো, আগের থেকে ছিল? না না, আমাদের প্রোডাকশন অত ডেভেলপ হয়নি, এটা ছিল আর কি, মানে কোইন্সিডেন্টালি পাওয়া গেছে একটা, যেমন পাওয়া যখন গেছে সেটা সদ্ব্যবহার করা যায়। চল আমরা বসি। তো আমাকে একটা জিনিস বলো যে একটা চরিত্র সেইখানে অভিনয় করবার জন্য তোমার কি মানে একটা দীর্ঘ সময়
প্রস্তুতি লাগে, এবং নাকি তুমি সুইচ অন এরকম একটা তত্ত্বে বিশ্বাস করো? এটার মধ্যে অনেকগুলো প্রশ্ন হয়। আচ্ছা, যেরকম ধর আমি বলছি, এক একটা কাজের ধরন এক এক রকম, এক একটা চরিত্র এক এক রকম থাকে, এক একটা কাজের জন্য এক এক রকম সময় পাওয়া যায়। হ্যাঁ। যেরকম সময় পাওয়া যায় সেই সময়কে মাথায় রেখে চরিত্র তৈরি করি আমি 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 আমার কথা বলতে পারি। ধর কোনো কাজের জন্য আমি 15 দিন সময় পেলাম, তখন সেই রকম ভাবে 15 দিন ধরেই আমাকে একটা প্রস্তুতি থাকে যে চরিত্রটাকে তৈরি করার জন্য যে কেমন দেখতে হবে। সেটা তো যিনি মানে ছবিটায় যিনি পোশাকে রয়েছেন, যিনি লুক তৈরি করছেন, ডিরেক্টর রয়েছেন, তার একটা নিজস্ব হয়ে থাকে যে এটা এটা আদল হবে, চরিত্রটা এরকম লুক হবে। কিন্তু তার বাইরেও তো চরিত্রটা যেটা লেখা নেই, মানে তার যে একটা বড় জীবন, মানে চরিত্রটার তো একটা ক্ষুদ্র সময় বা একটা ছবিতে আমরা একটু খুবই অল্প কয়েকদিনের ঘটনা দেখতে পাই বা কয়েক বছরের ঘটনা দেখতে পাই, তার তো একটা বড় বেঁচে থাকা আছে, বড় একটা জীবন আছে। সেই জীবনটা কেমন সেইটাই খুঁজতে চাওয়া আর কি। সেইটার জন্য এক একটা কাজে এক এক রকম সময় থাকে, কোনোটার জন্য অনেকদিন সময় থাকে, কোনোটার জন্য আমাদের যেরকম আমাদের কাজের প্রেশার থাকে, যেরকম ভাবে আমাদের কাজ আসে, তো সেটার জন্য আমার মানে কখনো একটু বেশি সময় পাই, কখনো একটু কম সময় পাই। আর সুইচ অন সুইচ অফটা ঠিক আমি মানে আমি বিশ্বাস বলবো না, আমি ঠিক জানি না মানে জিনিসটা কিরকম, মানে আমি কখনো ভেবে দেখিনি ওরকম ভাবে যে সুইচ অন করছি আবার সুইচ অফ করছি, আমি আসলে ওইভাবে ভাবিনি। আর এমনও হয়েছে যে কোনো চরিত্র করছি, মানে আমার যেটা খুব হয়, মানে ধর আমি কোনো চরিত্র করতে গেছি, অনেক দিনের পার্ট একটা, তো প্রথম 1-2 দিন ভাবছি যে কিরকম চরিত্রটা কিরকম হাঁটা চলা হবে, কিরকম ইয়ে হবে। আমার খুব গন্ডগোল হয় মাঝে মাঝে যে রিসেন্টলি আমি একটা কাজ করলাম, সেখানেও আমি দেখেছি আমি প্রথম দিনের আমার মনে আছে যে প্রথম দিন কোনটা কোনটা শুট করেছিলাম আমি, এবং সেইটার যে লুকটা বা সেটার যে হাঁটাটা পরের দিন যত এগিয়েছে তত আমি তো আস্তে 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 ব্যাটে বলে হচ্ছে জিনিসগুলো, তখন আরো পরিষ্কার করে চরিত্রটাও আমার সঙ্গে কথা বলতে শুরু করেছে, তখন আস্তে আস্তে বুঝতে পারছি যে এবার হচ্ছে। তার আগে পর্যন্ত কিন্তু ধর ওই প্রথম দিন আমি একটু মানে চিন্তায় থাকি যে ঠিকঠাক হচ্ছে তো, মানে একটু কোথাও একটু জিনিসটা ইয়ে থাকে, খুঁজে পাই না অনেক সময়। আবার অনেক সময় এরকম হয় যে না, আমি প্রথম দিন থেকে একদম 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 মোটামুটি ধরে ফেলতে পারি। তবে এই সেটা বললাম যে এক একটা জায়গায় বা এক একটা চরিত্রের ক্ষেত্রে, একটা কাজের ক্ষেত্রে তো এক এক রকম সময় পাওয়া যায়, এক এক রকম ইউনিট, এক এক রকম মানে বন্ধু, এক এক রকম সহকর্মী, তারা যে ফিলোসফি, তারা যে স্পেসটা প্রোভাইড করে, তারা যে কাজের পরিবেশটা প্রোভাইড করে, সেই রকম ভাবে মানে সেইটা আমাকে খুব শেপ করে। প্রত্যেকের মানে আমি যতগুলো কাজ করেছি প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ইউনিট, পরিচালক, ডিরেক্টোরিয়াল টিম সহ, আমার যে সহকর্মীরা, সহ অভিনেতারা, তারা আমাকে একটা স্পেস প্রোভাইড করেছে, তারা একটা পরিবেশ দিয়েছে, সেখান থেকে কিন্তু আমি শেপ অনেক অনেক সুবিধে হয়েছে সেটা করতে। ফলে শুধু আমি একটা প্রিপারেশন নিয়ে চলে গেলাম সেটা যেমন আছে, তেমনি একই সঙ্গে আমি আমার কি সেটে গিয়ে বা ওখানে গিয়ে আমার কিভাবে বাউন্স করছে আমার 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 সৎ মানে আমি আমার সেলফটা, অভিনয়ের সেলফটা, তো সেইটা খুবই কাজে দেয় আমাকে। হ্যাঁ, মানে তোমার মানে কথা প্রসঙ্গে কৌতূহল হলো, তোমার অভিনয়ের কথা উঠলেই এরকম একটা বলে আর কি, যে মানে আমিও দেখেছি তুমি যে চরিত্রগুলো করো, এবার সেই চরিত্রগুলোর একটা আমরা একটু হাঁটবো ওইদিকে, চলো যেতে পারি, এখানে একটু বাদে শব্দ হচ্ছে। হ্যাঁ শব্দ হচ্ছে, তো এখানে কারখানা বোধ হয় কিছু। হ্যাঁ, তো তুমি যে চরিত্রগুলো করো সেগুলো নিয়ে প্রায়শই আমরা হাঁটতে হাঁটতে ওদিকেও যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, প্রায়শই একটা কথা হয় এবং সেটা খুব ন্যায্য, যে চরিত্রগুলো আমাদের আশেপাশেই বেঁচে থাকা মানুষ। ধরো এই খেলার মাঠে যারা বসে কথা বলছে, বা এখানে একজন তপন যেরকম সালমান রোমিও জুলিয়েটের, সে একটা ট্যুরিজম কোম্পানি চালায়, এজেন্ট, ট্রাভেল এজেন্ট, এবং সে আমরা দেখছি তাকে কাস্টমাররা গালাগাল দিচ্ছে কেন না, বাঘ দেখা যায়, এইরকম হাস্যকর কারণে সে গাল খায়। এবং বা আমরা যদি দাদুর কীর্তি দেখি, হ্যাঁ, তো এই সমস্ত চরিত্রগুলি আমাদের আশেপাশের পরিমণ্ডলটা থেকে উঠে আসে। ঠিক ঠিক। আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, ধরো এই সোশ্যাল মিডিয়া এবং এই আজকাল এই যে ব্যাপারটা এসছে, এই সোশ্যাল মিডিয়া এবং ভিউজ, এই সমস্ত কিছুর ফলে একটা স্ট্যান্ডার্ডাইজেশন হয়েছে সমস্ত কিছু, সেটা রুচি থেকে শুরু করে
সেটা ভাবনা চিন্তা, পোশাক, সমস্ত কিছু একটা ছকে বাঁধা পড়ে গেছে। তো একজন মানুষ বহিরঙ্গে আরেকজন মানুষের মতো হয়ে উঠছে, ঠিক। একটা দোকান আর একটা দোকানের মতো হয়ে উঠছে, আসবাব মানে যেহেতু একই জায়গা থেকে কেনা হচ্ছে, অনলাইন বিপণী, হয়তো মালদা জেলা এবং হাওড়া জেলায় একই আসবাব 10টা বাড়িতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, যেটা আগে হতো না। বসি আমরা একটু নাকি? বসি। হ্যাঁ, চল বলতে থাক। তো এইরকম একটা সময় যখন সকলে সকলের মতো হয়ে উঠছে, সেই রকম সময় তুমি আশেপাশের চরিত্রগুলোকে, তাদের স্বকীয়তা, সেটাকে ফুটিয়ে তোলো, মানে এটাকে দেখো কিভাবে? প্রথম কথা, যে আমার আমার প্রতিটা চরিত্রের পেছনে যে যিনি লিখছেন, যিনি নির্দেশনা দিচ্ছেন, তার একটা বড় সাহায্য তো থাকে। সে আমাকে প্রথম ওই জগৎটায় ঢুকতে সাহায্য করে। তুই যে দুটোর কথা বললি, একটা ঘটনাচক্রে আমি লেখক, এবং শুরুতেই কথা হলো যে তপনের দুনিয়াটা আমার ব্যক্তি দুনিয়ার সাথে কতটা মানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কিনা। তুই প্রথম যে প্রশ্নটা ওখানে করলি, আমরা ছাদে বসে গল্প করছি, তো সেইটা তো ছুঁয়ে থাকা আছে। আমি জানি ছোটবেলা থেকে, আমি দেখেছি এই মানুষটাকে। ফলে কি হয়েছে, আমি এই মানুষটাকে ছোটবেলায় ঠিক এইরকম বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে দেখেছি তার পেশা নিয়ে, এবং অপদস্থ হতে দেখেছি, এবং তার বাড়িতে কি পরিমাণ কেওস, তার তার মানে আমি বলছি টোটাল এই সমাজের মধ্যে ও থেকে ওর চারপাশের যে কেওস, সেই কেওসটা ওকে কিভাবে এফেক্ট করছে আমি দেখেছি এই মানুষটাকে। ফলে চরিত্রায়নের সময় সেইটা আমাকে হেল্প করেছে। লেখক তো সেটা করে রেখেছিলেন, পরিচালক সেই পরিবেশের সঙ্গে, সেই দুনিয়ার সাথে আমাকে পরিচয় করিয়েছেন যখন আমি সেটে গেছি, যে এইটা তোমার ব্যবসার জায়গা, এইটা তোমার আড্ডার জায়গা, এইখানে তোমরা দুই বন্ধুতে গল্প করো, বা এইখানে তোমার একটা বিশেষ মুহূর্ত তৈরি হবে তোমার স্ত্রীর সঙ্গে, এটা তোমার শোবার ঘর। তো সেইটার একটা মানে কি বলবো, সেইটার পরিবেশটা তো একটা আমাকে আমাকে দেওয়া হয়, সেটা একটা সুবিধে। এবং তুই দাদুর কীর্তির কথা বললি, একই আমি বলছি, একই রকম ভাবে সেইটা যখন আমি কাজ করছিলাম, রাহুলদা ছিলেন পরিচালক, রাহুল মুখার্জি। তখন আমি যখন রাহুলদার সাথে প্রথম কথা বলতে যাই, তখন রাহুলদা আমাকে আমাকে একটা বই দিয়েছিল পড়ার জন্য, এবং আমাকে বেশ মানে অনেকগুলো কথা বলেছিল যে এই চরিত্রটার জন্য আমি এরকম এরকম ভাবে দেখেছি। আমি দেখিনি, ও দেখেছে, ওর দেখা থেকে আমি দেখার চেষ্টা করেছিলাম যে ওর এক বন্ধুর কথা বলেছিল, ওর চেনা এক মানে এক বন্ধুর কথা বলেছিল যে আমি এরকম একজন মানুষকে দেখেছি দুর্বার, তার সম্পর্কে অনেকক্ষণ গল্প বল। তো ওইটা আমাকে খুব হেল্প করেছে। আমি কি বলবো, মানে এইরকম বিভিন্ন উপাদান আমাকে। আর তুই যে কথাটা বললি যে ধর মানে পরিবেশ থেকে, মানে আমাদের চেনা পরিবেশ থেকে, চেনা চৌহদ্দি থেকে যে মানুষগুলো, সেই মানুষের গল্পে সেই মানুষের চরিত্রগুলোর মধ্যে তুই ধরো একদম অপরিচিত কোনো ডেমোগ্রাফি যদি পাও, হ্যাঁ, ধরো যে ডেমোগ্রাফি, মানে আমি বলছি তপনের সঙ্গে তোমার একটা সাবজেক্টিভ যোগাযোগ ছিল, কিন্তু ধরো এমন একটা ডেমোগ্রাফি যার সঙ্গে তুমি সেভাবে পরিচিত, যেমন ভুজঙ্গ, হ্যাঁ এক্স্যাক্টলি, একজন মানে যার লাইসেন্স রিভোকড হয়েছে এরকম একটা ডাক্তার, এরকম একজন ডাক্তার, এবং যিনি মানে রয়েছেন এমন একটা কলোনির মধ্যে, একটা বাস্তুতন্ত্রে, যে বাস্তুতন্ত্রটা সচরাচর আমাদের চেনা নয়, সেটা বলা যেতে পারে অপরাধী পরিবৃত একটা জায়গা, এবং ডাক্তার ইনাসেন্স নিজেও মানে সমাজের চোখে অপরাধী হয়েছে। কিন্তু তখন ওই সময় খুব আধুনিক মানুষ ছিল, ভেবে দেখ যে ও অ্যাবর্শন করা, ও অ্যাবর্শনে বিশ্বাস করতো, যে অ্যাবর্শন, যে ঠিকই তো, মানে একজন যদি কেউ মানে প্রেগনেন্ট হতে না চায় বা সন্তান না চায়, তার ইচ্ছে হতে পারে যে আমি সেই সময় আমি সন্তানটা এখন চাইছি না। তো অ্যাবর্ট করার যে স্বাধীনতাটা, সেইটাকে ও কিন্তু স্বীকার করেছিল, মান্যতা দিয়েছিল। এবার এই চরিত্রগুলো, এই ধরনের চরিত্রকে তুমি কিভাবে দেখো, মানে যেখানে হয়তো হাতের কাছে চট করে বাস্তবের উদাহরণটা নেই? সেইটা কয়েকটা নোট তো ডিরেক্টর সুদীপ্তদা ছিলেন। সুদীপ্তদা প্রথম দিনই মানে কথা বলার, সুদীপ্তদার সঙ্গে যখন কথা বলতে গিয়েছিলাম, সুদীপ্তদা বেশ কয়েকটা জিনিস আমাকে মানে পরিষ্কার করে বলেছিল, যে দেখ এই 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 একটু ডাক্তার খুবই মানে একে দেখে মনে হবে যেন এখানে থাকতে চায় না, এ আছে এখানে, হ্যাঁ সে একটা সিনিক লোক, সমাজ নিয়ে যে কথাগুলো বলে সবসময়, যে আপনাদের কনস্টিটিউশনে তো আবার অ্যামেন্ডমেন্ট নেই, যখন বলে ব্রজোর সাথে কথা বলে, এবং সদ্য স্বাধীন হওয়ার পরে একদম ঠিক এই যে একজন সিনিক লোক,
যে বাস্তবিকই ওই পরিবেশে থেকে তুই যে পরিবেশটা মানে চারিদিক দিয়ে ঘেরা এমন একটা ম্যানশনে থাকে, সেইখানে লোকটা বিরক্ত হয়ে যাচ্ছে। তো এইটা আমায় বলেছিল যে এরকম একটা লোক, এবং এ এ একাধারে ডাক্তার, একাধারে একজন একজন সেতার বাদক, মাটির জিনিসপত্র তৈরি করেন, মৃৎপাত্র তৈরি করেন, এবং একই সঙ্গে একজন চমৎকার প্রেমিক। তো এই ধর্তাইটা সুদীপ্ত তো আমাকে দিয়েছিলেন যে তোর হাতটা একরকম হতে পারে, তুই ভেবে দেখ যে যে হাতে তুই ইঞ্জেকশন বা ভায়াল নিয়ে কাজ করিস বা ওষুধপত্র দিস মানুষকে, সেবা শুশ্রূষা করিস, সেই একই হাতে তুই সেতার বাজাচ্ছিস, একই হাতে তুই মৃৎপাত্র তৈরি করছিস, তো হাতটা তোর কেমন হবে এরকম। হ্যাঁ, অনির্বাণদার সঙ্গে যখন কথা হয়েছিল, অনির্বাণদা ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল বিজেতাপোলের, তখন অনির্বাণদা বলেছিলেন যে তুমি একটু পুরোনো দিনের ছবি দেখো, তুমি একটু পুরোনো দিনের মানুষ দেখো, যে মানুষকে তুমি চেনো এবং তাদের কথা রিকল করার চেষ্টা করো, যে তারা কিভাবে হাঁটতেন, কিভাবে দাঁড়াতেন। তুমি পারলে একটু ছবি ফিরে যাও, পুরোনো দিনের ওই সময়ে 60-70 দশকের ছবি দেখো তুমি। বা কোন ছবি দেখেছিলে? আমি মোটামুটি ওই সময় মানে অনেকগুলোই দেখেছি। ঠিক এখন যেমন আমি আমি নায়ক দেখেছিলাম, আচ্ছা, আবার দেখেছিলাম নায়ক, চিড়িয়াখানাও দেখেছিলাম আমি, ব্যোমকেশের, আরো আরো অনেকগুলোই দেখেছি, কিন্তু মানে সব এখন ইয়ে করতে পারছি না। হ্যাঁ, দু তিনটে ছবি আমি যেহেতু তোকে বললাম আমি দেখেছি, এবং নোট নিয়েছিলাম যে হাঁটা চলাগুলো কিরকম হতে পারে। ওইটা একটা অনির্বাণদা একটা ধরিয়ে দিয়েছিল আমাকে। আর এই সুদীপ্তদা যেটা বললাম, এছাড়া আমি বলছি আমার কো অ্যাক্টররা খুবই ইন্টারেস্টিং, মানে আমার অনেক বন্ধু ওই শুটিং থেকে অনেক বন্ধু তৈরি হয়েছে, ওই কো অ্যাক্টররা প্রচন্ড হেল্প করেছিল আমাকে, যে দুর্বার এই 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 সংলাপটা বা এবার আমরা একটু রিহার্স করি, এই জিনিসটাকে এরকম করা যায় কিনা। তো আমরা রিহার্স করতাম, ওয়ার্কশপ করতাম, অনেকবার ওয়ার্কশপ হয়েছে। তো করতে করতে ওরাও খুব হেল্প করেছে আমাকে প্রত্যেকেই। তো ওইটা না ওই 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 রকম যে আমি ভেবেছিলাম একরকম যে হ্যাঁ ঠিক আছে, আমি একটা মোটামুটি ওইটা যেমন শুটিং এর আগে আমি তৈরি করে মোটামুটি নিয়ে গেছিলাম যে চরিত্র সোলটা এরকম হয়ে যাবে, বাকিটা করে করে। তো প্রত্যেকটা মানুষ এক এক রকম ভাবে তারা হেল্প করেন। যখন আমার অদেখা অচেনা কোনো চরিত্র থাকে, তখন আমি হেল্প নিই বাইরের পুরনো কোনো কিছু ফিরে দেখা, সেরকম মানুষ হ্যাঁ হ্যাঁ, যারা সেরকম তাদের সাথে কথা বলা, বা পুরনো কোনো কাজ দেখা, বা একদমই যদি একটা অন্য দুনিয়ার গল্প হয়, সেই রকম এখনো আমার কাছে খুব একটা কিছু আসে, মানে কাজ ওরকম আসেনি ওরকম একদম। সেটা আমি জানি না, সেটা হয়তো আবার কারোর তো সাহায্য নিতেই হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মানে সবসময় আমি দেখেছি আমার পরিচালক, লেখক এবং ডিরেক্টোরিয়াল টিম, এবং আমি খুবই ভাগ্যবান, আমি খুবই চমৎকার সমস্ত সহকর্মী সহ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তারা আমাকে খুবই হেল্প করেছে, মানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা, দেয়া নেয়া, আদান প্রদান হয়েছে, তো সেইটা খুবই হেল্প করেছে আমাকে। তুমি একটা সিরিজ লিখেছো, তালমার রোমিও জুলিয়েট, তুমি কো রাইটার ছিলে সেখানে, এবং আশা করা যায় মানে তোমার এই ভূমিকায় তোমাকে আমরা আরো পাবো। হ্যাঁ, লিখতে আমার ভালোই লাগে। এই যে ধরো তুমি একটা সিরিজ লিখছো, হ্যাঁ, এর আগে তুমি মানে সিনেমা এবং সিরিজের সঙ্গে বাংলায় প্রাথমিকভাবে অভিনেতা হিসেবে ছিলাম। আমি এর আগেও লিখেছি, কিন্তু একা লিখিনি। এটা যেমন একা লেখা, ওইটা আমি একা লিখিনি, মানে আমি আরো দুজনের সঙ্গে কাজ করেছি, জয়দীপ দা, সৌমিত দা, ওদের সঙ্গে আমি কাজ করেছি। তো সেইটা ওই তখন কোরাইট করেছিলাম আমি, কিন্তু এই প্রথমবার এই তালমার রোমিও জুলিয়েট আমার একা, সেই হচ্ছে একা লেখা একটা স্ক্রিন প্লে এবং ডায়লগ আমার লেখা। তো হ্যাঁ, মানে আরো তো ইচ্ছে আছে। এই তালমায় যখন তুমি লিখলে তালমার গল্প, তো সেই লেখাটা তোমার অভিনয় সত্তাকে এর পরে কি কোনোভাবে সমৃদ্ধ করবে, এবং ভাইস ভার্সা, মানে অভিনয়ের যে তুমি ধরো এই অভিজ্ঞতাটা তৈরি হয়েছে, খুঁটিনাটি গুলো জেনেছো, সেগুলো কি লেখক সত্তাটাকে সমৃদ্ধ করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছে। মানে আমার মনে হয় অনেক সময় হয়েছে অভিনয় করতে গিয়ে মনে হয়েছে, মানে এটা কাউকে এ করা নয়, মানে আমি অভিনয় করতে গিয়ে মনে হয়েছে যে সংলাপ আসে বা যে সংলাপ আমি পেয়েছি, তো কখনো কখনো অভিনয় করতে গিয়ে আমরা কি করি, অনেক সময় সবাই আমরা কম বেশি করি যে একটু এদিক ওদিক করে বলি আমরা, যে বলতে এরকম লেখার সময় তো একরকম লেখকরা চিন্তা ভাবনা করে লেখেন, তো সেইটা যখন অভিনয় করি আমরা তো অনেক বেশি তখন মানে সাধারণের জীবনে ঢুকে যাই, ঢুকে গিয়ে আমি এই যে তোর সাথে এখন কথা বলছি, তো কোথায় আমার ক্রিয়াপদ আছে, কোথায় আমার মানে তোর কি বলবো
আম, মানে তোর হচ্ছে কর্তা, কর্তা কর্ম কোথায় কি আছে, তো এইগুলো তো যখন একজন লেখক লিখছেন তো সেগুলো প্রপার জায়গা অনুযায়ী থাকে। লিখছেন। কিন্তু যখন বলছি আমরা, সেই বলার সময় কিন্তু আমরা ওইরকম ভাবে Fumble বলি করি না, অনেকে। ফাম্বল করি বা বলি না, একটা শব্দ কম বলি, একটা কথা বেশি বলি। তো আমার ওইটা যখন অভিনয় করতে গিয়ে তখন মনে হয়েছে যে এইটা এরকম করে বললে আচ্ছা তখন আমি এবার যখন আমি লিখছি তখন ওইটা আমার মাথায় আসে যে আমি অভিনয় করতে গিয়ে আমার কি মনে হয়েছিল, যে এই লেখার জায়গাটা না, তাহলে আমি এরকম ভাবে এই সংলাপটা এইভাবে বলি, কারণ যে অভিনয় করবে সে হয়তো এই জিনিসটা ধরে নিতে পারবে যে এটার পেছনে কি অর্থটা রয়েছে, রয়েছে, তাহলে ওর একটু সুবিধা হবে। একটু রিয়ালিস্টিক হবে। একদম একদম। তো সেইটা আমাকে হেল্প করে, সেটা আমাকে হেল্প করে, মানে সেটা দুপক্ষকেই হেল্প করে। আবার ধর ধর আমি ধর লিখেছি, লেখা যখন লিখেছি সেই লেখা থেকে যখন অভিনয় করেছি আমি, ধর তালমাতেই হলো। তালমাতেই হলো, তখন আমি জানি মোটামুটি যে আমি এই সংলাপটা দিয়ে আমি এরকম আরো দু তিনটে মানে করতে চেয়েছি, বা আরো এই জায়গায় একটা ইম্প্যাক্ট তৈরি করতে চেয়েছি, বা ওর সাথে আমি এই কথাটাই বা এই কনভারসেশনে এই পয়েন্টটাতেই যেতে চেয়েছি। তো সেটা আমার কাছে পরিষ্কার থাকে, তাহলে সেইটা একটা অভিনয়ের ক্ষেত্রে সুবিধা হয়, ফলে দুদিকেই আমার কিন্তু সুবিধা হচ্ছে। ভারসাম্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিনয়ের জন্য আমি বলছি যে আমার লেখক সত্তা অনেক বেশি উপকৃত হয়েছে অভিনয়ের জন্য, মানে আমার অভিনেতা সত্তার জন্য। কারণ আমি বিভিন্ন জায়গায় ধর বিভিন্ন এটা খুব সেটে বিভিন্ন দারুণ মানুষ, কথা। হ্যাঁ 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 সত্যি, কারণ আমি এটা সত্যি কথাই, কারণ আমি ধর বিভিন্ন জায়গায় কাজ করছি, বিভিন্ন মানুষজনের সাথে কাজ করছি, তখন অভিনয় করতে গিয়ে আমি অনেক কিছু নোটস থাকে তো, যে বলি এই যেটা বললাম, তো সেটা যখন লিখতে বসছি তখন দেখছি আমাকে খুবই হেল্প করছে। যদি আমি অভিনেতা না হতাম, শুধু আমি লিখতাম, আমি জানি না তাহলে, নিশ্চয়ই এমন না সব লেখক তো আর অভিনয় করেন না, তবুও তারা গ্রেট হন, এমন নয় যে তারা গ্রেট, কিন্তু কিন্তু তখন অন্যরকম হতো, অন্যরকম হতো। কিন্তু হ্যাঁ, মানে আমাকে হেল্প করে, এটা খুবই হেল্প করে। এবং তুমি তো ধরো অভিনয় আসার আগে থেকেই, মানে তোমাকে যারা অনেক দিন ধরে ফলো করে হুম 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 তারা দেখবেন তুমি লকডাউনের সময় হুম, নিয়মিত ভাবে প্রচুর আবৃত্তি বা পাঠের ভিডিও, হ্যাঁ হ্যাঁ মানে যেতে পারি কিন্তু কেন যাব, হ্যাঁ এটা হ্যাঁ একটা পাঠ আমার মনে আছে এখনো। এবং তুমি লেখো, হ্যাঁ হ্যাঁ মানে সেগুলো ব্যক্তিগত করছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের ব্যক্তিগত, ওয়ালে। ঠিক ঠিক ঠিক। এখন কমে গেছে, আর লিখি না ফেসবুকে এখন আর। তো এই যে ধরো অন্য শিল্প রীতির প্রতি একটা অনুরাগ, হ্যাঁ হ্যাঁ সেটা আবৃত্তি হতে পারে, হুম সেটা হুম হুম লেখালেখি হতে পারে, এই সমস্ত রকম শিল্পের চর্চার মধ্যে থাকা বা সেগুলোকে নিয়ে ইন্টারেস্টেড থাকা, হুম এটা একজন অভিনেতার ক্ষেত্রে কতটা জরুরি বলে তোমার মনে হয়? যে তিনি পেন্টিং দেখছেন, হুম তিনি গান শুনছেন, এবং গান, বিভিন্ন রকমের গান শুনছেন, নিজে লিখছেন, মানে অভিনয় তো এক রকমের এক্সপ্রেশন, হুম হুম, তুমি লিখছো যখন সেটাও একটা এক্সপ্রেশন। ঠিক ঠিক, এই ভিন্ন মাধ্যমে এক্সপ্রেস করতে পারাটা কতটা জরুরি বলে মনে হয়? খুবই জরুরি, খুবই জরুরি। তার কারণ আমি বলছি যে আমি আমি আবার আমি আমার শিক্ষকদের কথায় ফিরে যাই। আমার শিক্ষকেরা যখন আমাকে অভিনয়ে পাঠ দিচ্ছেন, আমি যখন অভিনয় শিখতে যাচ্ছি তাদের কাছে, তারা আমাকে বই দিচ্ছেন, বলছেন এই বইটা পড়তে হবে বা এই ছবিটা দেখে ফেলতে হবে। উম, আমি এবং একই সঙ্গে আমার আমার বড় হওয়ার মধ্যে আমার মা বাবা, আমার মানে সকলের বাড়িতে আমাদের বই থাকতো, কিছু নির্দিষ্ট বই নিয়ে আমরা ঘুমোতে যেতাম, দুপুরবেলা ঘুমোচ্ছি বা রাতে ঘুমোতে যাচ্ছি, বই থাকতো সাথে। ওই পড়ার অভ্যেসটা ওখান থেকে, যে আমার শিক্ষকেরা, আমার বাবা মা সবসময় ওই ওই দিকে আমাকে ইন্সপায়ার করেছে, উৎসাহ দিয়েছে যে এটা পড়ে ফেলতে হবে জানতে গেলে। এবং ঠিকই তাই, মানে যখন আমি থিয়েটার করছি, যারা আমার গুরু, তিনি বলতেন যে এই কবিতাটা পড় বা এই গল্পটা পড়ে আসি, কিছুই না, এটা চিন্তনকে সাহায্য করে, মানে আমার মানসিক বলো, মানসিক, প্রাক্ষবিক, বৌদ্ধিক সমস্তটা, মানে সমস্ত বিকাশে সাহায্য করছে। কারণ আমি একটা গল্প যখন পড়ছি, কারণ অনেকগুলো দিক খুলে যায় আমার, চিন্তা করি না, কল্পনা করি আমাদের। এবং একই সাথে যখন কবিতা দিয়ে দিচ্ছে, কবিতা তো আমাদের মানে অভিনয়ের জন্য খুবই প্রয়োজন। আমার মনে হয় প্রত্যেক অভিনেতার কবিতা পড়া উচিত, পড়া এবং মানে এবং রিড আউট করা আমার মনে হয় এটা, আমি আহ, এটা আমি দেখেছি খুব হেল্প করে, খুব। এবং আমাদের দলে আমরা যখন একসাথে কাজ করি বা যখনই আমাদের বসা হয়, অভ্যাস হয়, ওয়ার্কশপে কাজ করি, তখনই আমরা বেশ অনেক কবিতা পড়ার চেষ্টা করি সবাই মিলে, এবং সেইটা আমি দেখেছি খুব হেল্প করে অভিনেতাকে। এবং আরেকটা যেটা তুই বললি, মিউজিকের তো আমি বলছি যে মিউজিকের যে কি ভূমিকা, আমি বলছি প্রত্যেকের জীবনে আছে সেইটা।
একজন অভিনেতার জীবনকে তো ঋদ্ধ করেই, একজন সাধারণ মানুষকেও আমি বলছি মিউজিক অনেক ইন্সপায়ার করে। মিউজিক ছাড়া মানে ভাবা যাচ্ছে না। তো মিউজিক আমি সত্যি আমি বলছি, আমি সারাক্ষণ ধর আমি এলাম এতটা রাস্তা, এখানে এলাম, ওই ধর সারাক্ষণ আমি গান শুনি, মানে গান শুনি, মিউজিক শুনি, বিভিন্ন রকমের মিউজিক শুনতে ভালো লাগে। এইটা তুই যখন প্রস্তুতির কথাটা বলছিলি, হ্যাঁ এটা খুব হেল্প করে। ইয়েস, মানে আমি অনেক চরিত্র এরকম হয়েছে যে আমি যখন খুঁজে পাচ্ছি না অনেক কিছু, আমি মিউজিকের মধ্যে দিয়ে পেয়েছি। যেমন একটা উদাহরণ, যেমন এই আমি বলছি যে পিজরা বলের সময় আচ্ছা আমাকে খুব হেল্প করেছে। আমি একটা মিউজিক ওয়ার্কশপে বাজানো হচ্ছিল, সেই মিউজিকটা আমি চেয়েছিলাম। ডিরেক্টোরিয়াল টিম অদৃশ বলে এক বন্ধু আছে, ও ছিল, আর ওনার কাছে আমি চেয়েছিলাম যে মিউজিকটা কি বাজছে আমাকে একটু দেবে, আমার খুবই হেল্প করছে ওটা। তো ওই দুটো তিনটে মিউজিক, একটা চেলো আমার মনে আছে, চেলোটা বাজছে, হ্যাঁ, তো সেইটা আমার কানে যখন যাচ্ছে তখন আমার আমার অনেক আমার আমার ওটা খুবই হেল্প করছে চরিত্রটা তৈরিতে। হ্যাঁ, ঢুকতে মানে আমি একটা ব্রিজ পাচ্ছিলাম না। এরকম অনেক সময় হয়, অনেক দিন যে আমি একটা ইমোশনকে আবিষ্কার করব, সেইখানে একটা ব্রিজ পাচ্ছি না, সেখানে মিউজিক একটা মানে কি বলবো, একটা মানে ভগবান হয়ে আসছে আমার কাছে। অনেক সময় হয়েছে এরকম। বা আমি আমি যখন থিয়েটার করছি, আমাদের একটা থিয়েটার হতো জাগর বলে, আমি অনুজয় আমরা ছিলাম, এবং আমার অনেক বন্ধু বান্ধবরা, অনেক এরা ভাইরা বোনেরা সব কাজ করতাম আমার সাথে। আমরা সবুজ রঙের পোস্টার, তো ওই 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 নাটকটা বিশেষ করে লেখার ক্ষেত্রেও হয়েছিল, মানে মিউজিকটা লেখাটাও হেল্প করেছে আমাকে। মিউজিকটা কনস্ট্যান্ট আমি শুনতাম কানে, এবং অভিনয় করার সময় যখন আমি মানে চরিত্রটাকে কিরকম ভাবে ফর্ম করব, কিরকম ভাবে শেপ দেব, তখন এবং সাডেন কিছু জায়গায় কিছু ইমোশন রয়েছে, কিছু আবেগ রয়েছে, সেই আবেগগুলো কি করে আমি আবেগগুলোকে আমি নিয়ে মানে আমি আমার মধ্যে দিয়ে মানে প্রকাশ করব, সেটার জন্য আমাকে মিউজিক খুব হেল্প করেছে আমার মনে হয়। তো মিউজিক খুবই অন্যান্য আর্ট ফর্ম আশীর্বাদ, আমাদের থাকাটা খুবই দরকার, খুবই দরকার। খুব মিউজিক আশীর্বাদ, এবং আমি যেসব মানুষের সাথে জুড়ে থাকি আমার খুবই ভাগ্যবান, তারা মানে চমৎকার সমস্ত মিউজিক তৈরি করেন, এবং 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 তৈরি করেন শুধু নয়, তারা মিউজিক নিয়ে চর্চা করেন, এবং তারা যখনই কিছু ভালো কিছু শোনে আমাকে পাঠায় যে এটা তুমি শুনে রাখো বা এটা শোনো, একটা মিউজিক্যাল এনভায়রনমেন্ট। হ্যাঁ, এবার তোমার সঙ্গে যখন কথা বলছি, শুধু তো আর্ট ফর্মে থাকবো না, মানে আমার মনে হয় যে মানুষ দুর্বার শর্মাকে চিনতে গেলে একটু লিওনেল মেসির প্রসঙ্গ মানে বার্সেলোনা বা আর্জেন্টিনা কতটা ম্যাটার করে? খুব ম্যাটার করে, মানে এরকম হয়েছে যে ধরো শিল্প সাহিত্য জগতের একদম বাইরের কেউ, ফর ইনস্ট্যান্স লিও মেসি, একদমই তাই, খুবই ইন্সপায়ার করে। বার্সেলোনা আর্জেন্টিনা এরা তোমার শিল্পী সত্তাটাকে ইন্সপায়ার করেছে, এরকম হয়েছে, খুবই হয়েছে। আচ্ছা, তোমরা যারা এই জগতে বেশি কাজ করো, তারা বেশিরভাগ ক্ষেত্রে আর্জেন্টিনার সাপোর্টার হোক, জানি আমি, মানে সবাই তাই দেখি। অনির্বাণ ভট্টাচার্য উনি আর্জেন্টিনা, হ্যাঁ, আমাদের মনে আছে বিশ্বকাপ যখন হচ্ছিল, তখন পিজরা বলে শুটিং হচ্ছিল, তাহলে কি করবো, বিশ্বকাপ যখন হচ্ছিল, খুব ভালো কথা মনে করি, তখন 2022 ওয়ার্ল্ড কাপ, তখন আমাদের পিজরা বলে শুটিং হচ্ছে, আর রোজ আমরা উত্তেজনার মধ্যে রয়েছি যে কি হবে। হ্যাঁ, ওই 18 ডিসেম্বরের এবং আমার মনে আছে বিশ্বকাপ জেতার পর অনির্বাণদা সবাইকে মিষ্টি খেয়েছিল, আমাদের গোটা ইউনিট খুব মজা করেছিলাম, আমরা কেক কাটা হয়েছিল, মিষ্টি খেয়েছিলাম আমরা অনেকেই আর্জেন্টিনার ফ্যান। আমি জানি না, সত্যি তুই খুবই চমৎকার অবজারভেশন, আমি জানি না কেন। না মানে তাহলে ধরো ব্রাজিল জার্মানি ফ্যান, না ব্রাজিলও অনেক আছে, কি করবে? ব্রাজিলও অনেক আছে, জার্মানি কি করবে, জার্মানি মানে টিকে থাকবে এখন লড়াইতে, আর কি করবে। ব্রাজিল জার্মানি, হ্যাঁ ব্রাজিল জার্মানি এখন টিকে থাকার লড়াই, এখন শ্রেষ্ঠত্বের আসনে হচ্ছে আর্জেন্টিনা। তো আমি খুবই মানে প্রচন্ড মানে পাগল আর কি, এই রাতে সমস্ত কিছু হয়ে যাক, ওই খেলাটা চলবে, মানে বাইরে। হ্যাঁ, না আমি খেলা দেখি, সব খেলা দেখি। আমার তো মনে হয় যদি ও মানে ঠিক মতো যদি মাথা টাথা ঠিক থাকে, সব ঠিক থাকে। আচ্ছা, মানে যদি ধরো বলি যে লিও মেসির থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো যা মানুষ এবং শিল্পী তোমাকে ইন্সপায়ার করেছে বা শিখিয়েছে, বা আর্জেন্টিনা টিম অ্যাজ আ হোল, লিওনেল মেসি আমাকে যেটা মনে, আমার অবজারভেশন, আমার মনে হয় ও যেভাবে অবজার্ভ করে একটা গেমকে বা রিড করতে পারে, একটা মানে একটা পরিস্থিতিকে যেভাবে রিড করতে পারে, একটা গেমকে যেভাবে দেখতে পারে, যে মানে মাথা নিচু করে আছে কিন্তু ওর যে পেরিফেরাল ভিশনটা, সেটা আমার মনে হয় একজন অভিনেতার খুবই দরকার, খুবই প্রয়োজন।
ওই স্কিলটা। তো ওইটা আমি মানে অবাক হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, কি হতে পারে, মানে ও যে পাসটা দিল, ওই পাসটার কথা মনে কর নেদারল্যান্ড ভ্যান্ডাইক পরে হ্যাঁ, বলেছিল এটা হয় না, মানে মেসি হয় ছাড়া না ওই কেউ দিতে পাসটা, পারে হ্যাঁ না। ওই পাসটা হয় না, ও কোথা থেকে দেখলো ওচোয়াকে যে এই পাশে ফেলে দিয়ে গোলটা দিল মেক্সিকোর সঙ্গে, মানে ওইগুলো হয় না তো, মানে ওইগুলো হচ্ছে মানে এক একটা, মানে কি বলবো, মানে তখনই মনে হয় যে মানুষের অনেক ক্ষমতা, মানুষ ঈশ্বর নয়, মানুষের অনেক ক্ষমতা। আমার মনে হয় না লিওনেল মেসি ঈশ্বর, আমার মনে হয়, আমার বিশ্বাস করতে বরং ভালো লাগে লিওনেল মেসি মানুষ, রক্ত মাংসের মানুষ। তার কারণ আমার মনে হয় তখন আমার বিশ্বাস বাড়ে যে, এবং তাকে ছোঁয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমার তখন আমার বিশ্বাস বাড়ে যে মানুষের প্রতি বিশ্বাস বাড়ে, যে মানুষের অনেক ক্ষমতা আছে তাহলে। তো এইটা আমার মনে হয় আমাকে এই যে এতটা মানে খুবই খুবই ইন্সপায়ার করে। আর এখন তো জিতছে, হালেই জিতছে প্রচুর লিওনেল মেসি দেশের জার্সিতে, একটা সময় তো খুব হারতো, পর পর হেরে চলেছে 93 থেকে 2021, 28 বছর কোনো ইন্টারন্যাশনাল ট্রফি ছিল একদমই। এবার তো ওই যখন যে সময়টা হারছে, সেই সময়টা আমার আমার ওই ওই 2014 বিশ্বকাপের সেই যে মুখটা লাল হয়ে আছে, ট্রফিটার পাশ দিয়েও চলে যাচ্ছে হেঁটে, অ্যাওয়ে জার্সি ছিল একদম নীল রঙের জার্সি। তো ওইগুলো মনে থাকে, ওইগুলো তো ইন্সপায়ার করে আমার। এবং এই যে ধরো এই চরিত্রগুলো, তার মানে তুমি যে চরিত্রগুলো করছো, তারাও তো আর কেউ এরকম সুপার পাওয়ার নিয়ে জন্মানো নয়, তারাও আশেপাশেরই মানুষ, রোজ মার খেতে খেতে একটা দিন ঘুরে না। ঠিক 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 কথা। লিওনেল মেসির যাই হোক, আপাতত আমরা মানে আমার তো কি বলবো, মানে অ্যাজ আ রাইভাল আমি অ্যাডমায়ার করি, কিন্তু ওইটুকু না না, আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকেও সম্মান করি, করতেই হবে। না ভক্ত নই আমি, কিন্তু তার খেলা, তার প্রতিভা, সেটাকে সত্যি আমি সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু সর্বকালের সর্বসেরা আমার চোখে তো, আমার কাছে তো লিওনেল মেসি আমার। আচ্ছা, শেষ দিকে চলে এসেছি। একদম একদম। তো হালে কিছু সিনেমা বা সিরিজ, বই যেগুলো দেখছো এবং পড়ছো, সেগুলো রেকমেন্ড করবে? সাম্প্রতিককালে আমার পড়া খুব কম হয়েছে, মানে ফিকশন, কিন্তু হ্যাঁ ছবি দেখা হয়েছে অনেক, ছবি দেখা হয়েছে। আমি একটা খুব খুব চমৎকার একটা ছবি দেখলাম, মেইয়ার আগান বলে, আচ্ছা, মালিয়ালি ছবি, আরবি এই ইসলামী ছবিটার আছে। নাম শুনছি। হ্যাঁ, মেইয়ার আগান খুবই অনুভবের ছবি। তো আমার ধারণা অনেকেই দেখেছেন মেইয়ার আগান। তো খুবই অনুভবের ছবি। আমার অক্টোবর দেখে প্রচন্ড ভালো লেগেছিল, সুজিত সরকার অক্টোবর। তো ওই যে অনুভবটা, ওই যে অনুভূতি, মানে এরকম তো ছবি হতে পারে না, মানে একটা মানুষ অপেক্ষা করছে, ও জাস্ট ও পড়ে যাওয়ার আগে নাম ধরে ডেকেছিল, কেন ডেকেছিল, তো এই যে একটা অদ্ভুত এ নিয়ে ছবি হচ্ছে। মেয়ের এখনো তাই, আমি জানি তুই দেখেছিস কিনা, না না, ওটা তো দেখিস পারলে। তো সেইটা মানে আমি বলছি যে এই ছোট যে অনুভূতিটা, সেটা নিয়ে একটা ছবি হতে পারে, আস্ত একটা ছবি হতে পারে, এবং সেই ছবিটাই এমন ইম্প্যাক্ট তৈরি করছে, সেইটা মানে আমি কি বলবো, মাঝে মাঝে খুলে খুলে দেখি আমি এটা। আমার আমার বিশেষ মুহূর্ত, অনেকগুলো বিশেষ মুহূর্ত, আমি বলছি না, তুই পারলে দেখ ছবিটা, দেখ, বিশেষ অনেকগুলো মুহূর্ত হয়েছে। এবং সত্যি কথা বলতে আমার নিজের জীবনের সঙ্গে আমি খুঁজে পেয়েছি ছবিটা, অনুরণন হয়েছে। কারণ আমি আমি একটা ওর ওর শহর থেকে ওর নিজের গ্রামে ফেরার একটা গল্প, সেখানে একটা রাত্রির পুরো গল্প। তো ওই পরিচালকই, আমার মনে হয় যে খুব নাম ভুল করি, প্রেম কুমার বোধ হয়, হ্যাঁ 96 তৈরি করেছিল। তো ওই যে ইমোশনটাও স্ক্রিনে নিয়ে আসতে পারে বা আঁকতে পারে, সেই জন্য পরিচালককে তো সেলাম অবশ্যই। কিন্তু আমি বলবো যে অরবিন্দ স্বামীর অভিনয় মানে মানে কি বলবো, মাস্টার ক্লাস। পড়ানো আমার এতটা ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, মানে একটা ক্লাস আমার মনে হয় ওই পুরো অভিনয়টা। এবং আরো আরো অনেকগুলোই দেখেছি আমার লেখা, এবং খুব ভালো সিরিজ শো কোহরা, আমার দাও তো অনেক, আমার খুবই প্রিয় সুদীপ শর্মা, রাইটার ক্রিয়েটার খুবই প্রিয়। ও আবার তো পাতাল লোক বোধ হয় রিলিজ করলো। এগুলো আমার খুবই প্রিয় সিরিজ, মানে মাঝে মাঝে দেখি আমি। স্বপ্নের, সরি, হ্যাঁ হ্যাঁ, বল বল না বল না। এরকম স্বপ্নের কোনো চরিত্র আছে যেটা করতে চাও, যেটা একদম মানে করলে পরে মনে হবে কিছু একটা করলাম, বা একদম ছোট্ট থেকে যে চরিত্রটা করা? আমার একটা ম্যাজিশিয়ানের চরিত্রে অভিনয় করার খুব ইচ্ছে। তাই?
আর হ্যাঁ, খুব ইচ্ছে যে একটা ম্যাজিশিয়ানের চরিত্রে অভিনয় করবো। আচ্ছা, এরা কিরকম ম্যাজিশিয়ান, মানে হ্যাঁ, কিরকম ম্যাজিশিয়ান? না ওই একদমই মানে আমি কিরকম জানি না, আমার ধরো এরকম স্টেজে গ্রাম থেকে বাসে উঠে যিনি হাতের হাত সাফাই দেখাচ্ছেন, হ্যাঁ, না মঞ্চে মঞ্চের ম্যাজিশিয়ান। হ্যাঁ হ্যাঁ মঞ্চে সেটা হতে পারে, মাথা থেকে শুরু করে একদম বড় ওই একটা অবধি। মঞ্চে। হ্যাঁ, আমি জানি না, আমার খুবই খুবই মানে তাড়িয়ে বেড়ায় ম্যাজিশিয়ান। ওই রকম একটা চরিত্র করার খুব ইচ্ছে, ম্যাজিশিয়ান। জানি না হবে না কখনো। আজকের আড্ডা আমরা তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, সেই দুর্বারদা বেহালা থেকে, হ্যাঁ, এখানে যে জায়গাটায় বসে আছেন সেটা রুরাল হাওড়া, জগদীশপুর। দুর্বারদা বেহালা থেকে শুধু পডকাস্ট করার জন্য জগদীশপুরে এসছে, এবং এটা আমার প্রথম এবং এটা দুর্বারদার প্রথম পডকাস্ট। এবং আমি আমি একেবারেই খুব ভালো, কি বলবো, মানে আচ্ছা, একটু কথা ভালো বলতে- ভালো কথা বলে দাও। কথা যেগুলো মানে পরে খারাপ লাগাগুলো আমরা এডিট করে বাদ দিয়ে না না, আমি খুবই আসলে আমি কেমন খুবই ধ্যাড়াই, লাগলো? মানে খুবই ধ্যাড়াই কথা বলতে গিয়ে। আমি জানি না, মনে হয় খুবই দেরিয়েছি। মানে যারা না, না। দেখলেন আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। রণদীপ চমৎকার কাজ করছে চ্যানেল। সেইখানেও একটা নতুন এই সেগমেন্ট চালু করলো, নামটা একবার বল। কথা প্রসঙ্গে রণদীপের চ্যানেল, ও রণদীপ চমৎকার কাজকর্ম করছে। তো তারই আরেকটা কাজ কথা প্রসঙ্গে, সেখানে আমার খুবই আনন্দ হচ্ছে যে এই প্রথম মানে অতিথি হয়ে এসেছি। অতিথি নয়, আমি অতিথি বলছি, মানে কি বলবো, কি তাহলে আমি মানে মানে ঠিক আছে, মানে ফর্মালি আমরা অতিথি বলি এখন। না না, অতিথি ঠিক নই আমি, ঠিক আছে। হ্যাঁ, মানে বেহালা থেকে এসেছি, অতিথি খানিকটা মানে একটা অন্য দেশ থেকে, অন্য জায়গা থেকে এসেছি। অনেক আবার অন্য গ্রহ বলে। না, আমি তো পাসপোর্ট নিয়েও ঘুরি, বেহালার একটা পাসপোর্ট আছে। তো যাই হোক, তো ও চমৎকার কাজ করছে এবং ওর সঙ্গে জড়িয়ে আছে আর অনেকে। হ্যাঁ, আমাদের এই কাজে আমাদের সহায়তা করলেন এখন যিনি প্রায় 20 মিনিট ধরে ক্যামেরাটা চালিয়ে রেখেছেন, তিনি হ্যাঁ। হচ্ছেন সুমন সাহা, সুমন, এবং সঙ্গে আরেকজন ভিডিওগ্রাফার হচ্ছেন আনন্দরূপ চক্রবর্তী, এবং এক পাশে সৈকত আরেকটা ফ্রেম করছে সৈকত ওই যে। রায়। এই তিনজন না থাকলে আমাদের এই সত্যি মানে কাজটা আপনারা দেখতেই পেতেন না, মানে আমরা- রেকর্ডই হতো না। আমরা অনেক করেছি। আমরা প্রথমে ছাদে ছিলাম, তারপর আমরা ঘুরতে আমরা এখানে এলাম। রাস্তায় এসে অপোজিট পথে নেমে পথে ওর বাইকটাও মানে স্কুটিটাও পাংচার হয়ে গেল। নাহলে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, যেখানে আমার ধারণা পরে একটা কোনো পডকাস্ট নিশ্চয়ই ও করবে। তবে আপনারা এই চ্যানেলটা দেখুন, এবং ওর যে আলোচনা, যেভাবে ওর বিশ্লেষণ, মানে সত্যি আমি বলছি, একটা ছবি নিয়ে যে বিশ্লেষণটা হওয়া প্রয়োজন, যেভাবে একটা ছবিকে দেখা উচিত, যে যত্নটা থাকে ওর প্রত্যেকটা দেখায়, ওর প্রত্যেকটা লেখায়, সেইটা খুবই গভীরভাবে ছুঁতে পারে। আমাকে তো ছুঁতে পারেই, এবং আমি অনেকদিন ধরেই ওর পাঠক। এবং আমি সত্যি কথা বলতে, আমি কোনোদিনও ওই মানে কথা খুব ভালো বলতে পারি না হয়তো, কিন্তু ও যখন বললো একবার, আমি চলে এলাম কথা আড্ডা দিতে। অবসরের আলাপ, হ্যাঁ। অবশেষে দেখা হলো। হ্যাঁ, দুর্বারদা আমার অত্যন্ত পছন্দের অভিনেতা, এবং তিনি শুধুমাত্র আর অভিনয়ই আবদ্ধ নেই, তিনি লিখছেন, তিনি মঞ্চেও, আমরা চাইবো তিনি আবার খুব তাড়াতাড়ি মঞ্চে, ফিরুন। হ্যাঁ মঞ্চে অনেকদিন কাজ। মঞ্চে তার যে উপস্থিতি, তার যে কাজের বিস্তার, সেটা আমি পার্সোনালি খুব মানে সেখান থেকে ইন্সপায়ার্ড। এবং দুর্বারদা আরো অনেক কাজ করো, তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। থ্যাংক ইউ। আমরা তো আশা করছি যখন আমরা ছবি বানাবো একদিন না একদিন একসাথে হ্যাঁ কাজের হ্যাঁ, সুযোগ হবে। নিশ্চয়ই। ঠিক আছে, ঠিক আপনারা ভালো থাকবেন, হ্যাঁ, সবাই সিনেমা ভালো দেখুন, সিরিজ দেখুন, নাটক দেখুন। আজকের আড্ডা এই অবধি, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।